ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি, ওয়েলকাম টু দীপ্তি ব্যাচ। তোমাদের আরেকটা চ্যাপ্টার শুরু হলো। চ্যাপ্টারটার নাম হচ্ছে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তুমি পরে যখন কেমিস্ট্রি নিয়ে আরও যতটা এগোবে, তুমি এরপরে ক্লাস 10 পড়বে, 11 পড়বে, 12 পড়বে, তারপরে তুমি যখন কম্পিটিটিভ এক্সাম, মেডিকেল জয়েন্ট বা অন্যান্য ফিল্ডে তুমি যখন রিসার্চ লাইনেও যাবে, এই চ্যাপ্টারগুলো কিন্তু ফান্ডামেন্টাল চ্যাপ্টার। তোমাদের সবাইকে বলবো, বাবু কনসেপ্ট যেন তোমার পুরো ক্লিয়ার থাকে, একদম ঝাঁ চকচকে থাকে। বিশেষ করে এখানে শেষের দিকে যে টপিকগুলো রয়েছে, আইসোটোপ, আইসোবার, তারপরে ইলেকট্রন বিন্যাস, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের সবাইকে বলবো খুব ভালো করে শিখে রাখতে হবে। চ্যাপ্টারে যে যে জিনিসগুলো কনসেপচুয়াল জিনিস রয়েছে সেগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। যেগুলো পরীক্ষায় আসে না সেগুলো আমি বলে দেবো যে এই টপিকগুলো জাস্ট একবার দেখে রাখবে, পরীক্ষায় এগুলো তেমন আসে না, সেরকমভাবে তুমি পড়বে। ঠিক আছে? তো অ্যাট দ্য সেম টাইম তোমার পরীক্ষার জন্যও পড়া হয়ে যাবে এবং তোমার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। পরে যখন তুমি ক্লাস 10-11-এ যখন পড়বে তখন তোমারও হেল্প হবে। ঠিক আছে? তোমার হেল্প হবে। তো বইয়ের মতো তো আমি পড়াবো, বইয়ের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আমি আরও কিছু এক্সট্রা জিনিসপত্র, যেগুলো 11-এর জিনিসগুলো, যে জিনিসগুলো রয়েছে সেগুলো তোমাদের একটু ডিসকাস করে দেবো। ঠিক আছে? ভালো লাগবে তোমাদের এই চ্যাপ্টারটা, অসুবিধা হবে না, ভালো লাগবে তোমাদের। তাহলে শুরু করছি, অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। আচ্ছা, শুরুতে আমি বলি যে তোমরা ক্লাস 8-এ নিশ্চয়ই তোমরা পড়েছো যে এই পরমাণু জিনিসটা কি, পরমাণু বা অ্যাটম জিনিসটা কি। তোমরা ডাল্টনের পরমাণুবাদ তত্ত্বে তোমরা এটা পড়েছিলে। অ্যাটম সম্বন্ধে তোমরা মোটামুটি জেনেছিলে যে পরমাণুর কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম যে কণা, কোনো পদার্থের পদার্থের তোমরা চারপাশে যেগুলো দেখতে পাচ্ছ, ইন্দ্রিয়গ্রাহ্য যে সকল জিনিসপত্র দেখতে পাচ্ছ, সবই হচ্ছে পদার্থ। তো এই পদার্থে সবচেয়ে যে ক্ষুদ্রতম কণা, যেটাকে আর ভাঙা যায় না, যেটাকে অবিভাজ্য বলা হয়েছিল, কার দ্বারা বলা হয়েছিল? ডাল্টন দ্বারা বলা হয়েছিল যে পদার্থের একদম ভেঙে 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 একদম ক্ষুদ্রতম কণা, যেটাকে আর তুমি ভাঙতে পারবে না, যেটাকে অবিভাজ্য বলা হয়েছিল ছোট কথায়, সেই কণাটাকে আমরা কি বলেছিলাম? পরমাণু বলেছিলাম। কিন্তু এটা এটা কার মতবাদ ছিল? এটা ডাল্টনের মতবাদ ছিল। ডাল্টনের পরমাণুবাদ তত্ত্বে তোমরা এটা শিখেছিলে। কিন্তু বাবু পরের দিকে এই জিনিসটা, এই তত্ত্বটাতে কিন্তু মানে কিছু ড্রব্যাক দেখা গেল। এইটা কিন্তু পুরোপুরি সঠিক কথা নয় যে একটা পদার্থ কে ভাঙতে 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 তুমি লাস্টে পরমাণুতে পৌঁছবে, একদম ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। এটা কিন্তু সঠিক নয়। পরমাণু বলে যে জিনিসটার কথা বললেন তিনি, পরবর্তীকালে এক্সপেরিমেন্ট করে অন্যান্য সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করলেন। পরের দিকে আরও অনেক জিনিসপত্র আবিষ্কার হলো, এক্স রে আবিষ্কার হলো, এক্স রশ্মি আবিষ্কার হলো, ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, এই সকল জিনিসপত্র আবিষ্কারের পরে কিন্তু জানা গেল যে অ্যাকচুয়ালি ইলেকট্রন কিন্তু পদার্থের ক্ষুদ্রতম কণা নয়। সরি, পরমাণু কিন্তু পদার্থের ক্ষুদ্রতম কণা নয়। অর্থাৎ পরমাণুকে কিন্তু আবার ভাঙা যেতে পারে। পরমাণুর ভেতরে কিন্তু আরও জিনিসপত্র রয়েছে যেগুলো সায়েন্টিস্ট ডাল্টন কিন্তু বলতে পারেননি তখন। ঠিক আছে? তো পরের দিকে সেটাকে মডিফাই করে ওই জন্য বলা হলো যে ওর ভেতরে যেহেতু আরও কণাগুলো রয়েছে, তাহলে চলো শুরু করা যাক যে কী জিনিসপত্র রয়েছে ওর ভেতরে, আর কি কি জিনিস রয়েছে আমরা দেখতে চাই। তো এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে ওতে কিন্তু মূল 3 ধরনের কণা আমরা দেখতে পাই। মূল 3 ধরনের কণা কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। তাহলে পরমাণু তাহলে অবিভাজ্য নয়, পরমাণু যে শেষ একেবারে এটা নয়। পরমাণুর ভেতরেও কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, অনেক কণা রয়েছে। পরমাণুকে কিন্তু ভাঙা যায়, যেটা কিন্তু ডাল্টনের বিরোধী, মানে ডাল্টনের পরমাণুবাদ তত্ত্বে এটা বলা হয়েছিল না, যেটা তোমরা ক্লাস 8-এ প্রবাবলি পড়েছো। তো পরমাণুতে কি কি রয়েছে? পরমাণুতে ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে আর নিউট্রন রয়েছে। এই 3টা মূল কণা রয়েছে, মূল কণা বা আদি কণা। এদেরকে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল বা অবপারমাণবিক কণাও বলা হয়ে থাকে। তো এইটার কথাই প্রথমে বলা হয়েছে যে অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল, এগুলো কোনগুলো বাবু? যেগুলোর দ্বারা পরমাণু গঠিত। আমি এটাও বলে রাখছি যে শুধুমাত্র ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারাই কিন্তু শুধুমাত্র পরমাণু গঠিত হয় না, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কণা রয়েছে। পরের দিকে নিউট্রিনো শুনবে, অ্যান্টি নিউট্রিনো, মেসন, হ্যাঁ, পাই মেসন কণা, বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। কিন্তু মূল 3টি কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যেহেতু মূল কণা এগুলো, তাই এদেরকে, এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে আমরা মানে যেহেতু পরমাণুর 3টা প্রধান পার্টিকেল এগুলো, তাই এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে আমরা আদি কণাও বলে থাকি, বা অবপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল, ইংরেজিতে বলা হয় সাব অ্যাটমিক পার্টিকেল। তাহলে অবপারমাণবিক কণা যা, সাব অ্যাটমিক পার্টিকেল ইংলিশ টার্ম তার, আর আদি কণা বা মূল কণা
এগুলো সব একই কথা। তাই এখানে লেখা রয়েছে যে অবপারমাণবিক কণা যেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমরা মেডিকেলের এক্সাম তোমরা জানো, নিট বলে একটা এক্সাম হয়, NEET, নিট, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, মেডিকেলের জন্য একটা এক্সাম হয়। সেই এক্সামটা তোমরা জানো, তোমরা অনেকে হয়তো জানো, অনেকে জানো না। তো এটা ক্লাস 12-এর পরে দিতে হয়। ওই মেডিকেলের এন্ট্রান্স পরীক্ষা একবার এইটাই কোশ্চেন এসেছিল, এত বেসিক, তুমি বলবে তো স্যার 9-এর কোশ্চেন দিয়ে দিচ্ছে, একদমই তাই, বেসিক কোশ্চেন অনেক সময় দিয়ে দেন। তো সেই নিটের এক্সামে এই অবপারমাণবিক কণা জিজ্ঞাসা করেছিল, অবপারমাণবিক কণা নিচের কোনগুলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরকম সব করে দিয়েছিল। তো তিনটা হচ্ছে কণা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো আমরা এই চ্যাপ্টারে কি শিখব? আমরা এই চ্যাপ্টারে এই ইলেকট্রন আবিষ্কার হলো কি করে, নিউট্রন আবিষ্কার, প্রোটনের আবিষ্কারটা এখানে তোমাদের সিলেবাসে নেই, নিউট্রন আবিষ্কার হলো কি করে, ইলেকট্রনের আধান কেমন, প্রোটনের আধান কেমন, নিউট্রনের আধান কেমন, তাদের প্রকৃতি কেমন, মানে তারা প্লাস চার্জযুক্ত নাকি মাইনাস চার্জযুক্ত নাকি নিউট্রাল, মানে তারা প্রসম, তাদের চার্জ আছে কি নেই, কতটা চার্জ থাকলে কতটাই বা চার্জ রয়েছে, এই সমস্ত কিন্তু এই চ্যাপ্টারে ডিসকাস হবে। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পরমাণুতে ইলেকট্রনগুলো, যেগুলো বললাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে গঠিত, ইলেকট্রন কোথায় থাকে, পরমাণু ধরো একটা বল, ফুটবল ধরো একটা পরমাণু, এই ফুটবলের মধ্যে ইলেকট্রন কোথায় রয়েছে, প্রোটন কোথায় রয়েছে, নিউট্রন কোথায় রয়েছে, ইলেকট্রনগুলো কি সব এক জায়গায় রয়েছে, প্রোটনগুলো কি সব এক জায়গায় রয়েছে, একটা পরমাণুর ভর কি হবে, ভরটা কার দ্বারা নির্ণীত হচ্ছে, একটা পরমাণুর ধর্ম কিসের উপর ভিত্তি করে আমরা যাচ করব, তার ধর্মটা কার উপর নির্ভর করবে, সমস্ত কিছু কিন্তু এই চ্যাপ্টারে ডিসকাস হবে। তো যেহেতু কোনো পদার্থ পরমাণু নিয়ে গঠিত হবে, পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন রয়েছে, তাহলে পরের দিকে তো স্যার আমরা কেমিক্যাল রিয়াকশন পড়বো, মানে এই পরমাণু অণু নিয়ে আমরা খেলাধুলা করব। তাহলে স্যার এই পরমাণু অণু নিয়ে যদি খেলাধুলা করি, তাহলে অণুর থেকে পরমাণু, পরমাণুর ভেতরে আরও ইলেকট্রন, প্রোটন রয়েছে, তাহলে স্যার এদের সম্বন্ধে তো আমাকে জানতে হবে। মানে তুমি এইরকম ভাবতে পারো, আমি বাক্য রচনা করতে, আমি রচনা লিখতে চাইছি, রচনা লেখার জন্য আমাকে বাক্য দরকার, বাক্য জানতে হলে আমাকে শব্দ দরকার, শব্দ জানতে হলে আমাকে অক্ষর শিখতে হবে। অর্থাৎ তোমাদের অ, আ, ক, খ, আকার, হর্ষইকার এগুলো যদি না জানো, তাহলে তুমি শব্দ তৈরি করতে পারবে না, শব্দ তৈরি না করতে পারলে বাক্য তৈরি হবে না, বাক্য না তৈরি করতে পারলে তুমি কিন্তু রচনা লিখতে পারবে না। ঠিক আছে? সুতরাং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে সেই একদম আদি জিনিস, একদম বেসিক জিনিস, যেগুলো আমরা অ, আ, ক, খতে শিখেছি, সেই অ, আ, ক, খ এখন শেখানো হচ্ছে পরমাণুর ক্ষেত্রে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এদের আবিষ্কার সম্বন্ধে প্রথমে ডিসকাস করব। এখানে রয়েছে দেখো, প্রথমে ডিসকভারি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের আবিষ্কার সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে। তো এখানে একটা এক্সপেরিমেন্ট দেওয়া রয়েছে, যেটাকে আমরা বলি ক্যাথোড রে এক্সপেরিমেন্ট বলা হয়। এটাকে কি বলা হয়? ক্যাথোড রে এক্সপেরিমেন্ট বা হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষা বলা হয়। তো এইরকম একটা টিউব নেওয়া হয়েছে, টিউব, এই টিউবটা তোমাদের নিশ্চয়ই দেখা যাচ্ছে, হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে, আমি তাও একটুখানি বড় করে দিতে চাইবো আমি। এই পরীক্ষাটা জাস্ট দেখো, পরীক্ষা তোমাদের পরীক্ষায় আসবে না, মানে তোমাদের ফাইনাল এক্সামে আসবে না, কিন্তু তোমাদের একটু জেনে রাখতে হবে যে ব্যাপারটা কি, ঘটনাটা কি। ঠিক আছে, আই থিঙ্ক এবার হ্যাঁ, এবার তো ক্লিয়ারলি ভিজিবল একেবারে। তো এই কালার দিয়ে আমি মার্ক করব, দিলে তোমাদের দেখতে সুবিধে হবে, বা এই কালার থেকে পিঙ্ক কালার দিয়ে। ওকে বাবু দেখো, এইরকম একটা টিউব নেওয়া হয়েছে, কাচের টিউব, যেটাকে বলা হয় ডিসচার্জ টিউব, তড়িৎক্ষরণ নল বলা হয় বা তড়িৎমক্ষম নলও বলা হয়। এই ডিসচার্জ টিউবের এই পাশে রাখা হয়েছে ক্যাথোডকে, এরকম একটা দণ্ড রাখা হয়েছে, এইটা হচ্ছে সেই দণ্ড, এই দণ্ডটার নাম হচ্ছে ক্যাথোড দণ্ড। ঠিক আছে, মোটামুটি এইটাকে বলতে পারো ক্যাথোড দণ্ড। আর এইটা হচ্ছে অ্যানোড দণ্ড। আচ্ছা, ক্যাথোড, ক্যাথোড কাকে বলবো? যেখানে হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত যুক্ত রয়েছে, সেটাকে আমরা ক্যাথোড বলবো। আর যেটা, আর এই পাশে তার উল্টো দিকে, এই ডিসচার্জ টিউবের উল্টো দিকে আর একটা পাত রয়েছে, যেটাকে আমরা অ্যানোড পাত বলবো। এটাকে আমরা কি বলবো? অ্যানোড বলবো। এটাকে বলবো আমরা অ্যানোড। অ্যানোড কাকে বলবো? যেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে একটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে, এটাকে বলবো ক্যাথোড। একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে, যেটাকে আমরা বলবো অ্যানোড বলবো। তাহলে একটা ক্যাথোড, একটা অ্যানোড, ক্যাথোডটাকে বাম দিকে রাখা হয়েছে, অ্যানোডটাকে ডান দিকে রাখা হয়েছে। এবার ব্যাটারির এখানে কানেকশন করা হয়েছে, অবভিয়াসলি মনে রাখতে হবে এটা কিন্তু ডিসি, ডাইরেক্ট কারেন্ট, কিন্তু মানে ব্যাটারির যে কারেন্টগুলো, এটা অল্টারনেটিং কারেন্ট নয়, এসি কারেন্ট নয়। তোমরা যে বাড়িতে যে ওয়্যারিং টোয়ারিং যে দেখতে পাও, সুইচ টিপলে এসি চলছে, ফ্যান চলছে, লাইট চলছে, জেনারেলি এগুলো সব কি এসি কারেন্ট হয়, তাই না? অল্টারনেটিং কারেন্ট হয়। আর ডিসি কারেন্ট হচ্ছে ব্যাটারির যে কারেন্টগুলো, সোলার থেকে যে কারেন্টগুলো আমরা নিই, যদিও এখন ডিসি কারেন্টকে এসিতে কনভার্ট করে দেওয়া যায় কনভার্টার দিয়ে,
কিন্তু ব্যাটারির কারেন্টগুলো ওটা হচ্ছে ডিসি কারেন্ট হিসেবে থাকে। তো এখানে ডিসি কারেন্ট দিতে হবে। তো ডিসি কারেন্টের এখানে ধরো তোমার কারেন্টের সোর্সটা এখান থেকে এলো, দিয়ে ব্যাটারির যে ঋণাত্মক প্রান্তটা ক্যাথোডের সঙ্গে যুক্ত করা হয়েছে, ব্যাটারির যে পজিটিভ প্রান্তটা ওটা হচ্ছে অ্যানোডের সঙ্গে যুক্ত করা হয়েছে। তো এরপরে কি করা হয়েছে, এখানে একটা গ্যাস নিষ্কাশন পাম্প এখানে রাখা হয়েছে, যেখান থেকে আমরা গ্যাস নিষ্কাশন করতে পারি, এর ভেতর থেকে গ্যাস নিষ্কাশন করতে পারি ইচ্ছে মতো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কারেন্টের সোর্সটাকে রাখা হয়েছে। এখানে কিন্তু আমি ইচ্ছে মতো কিন্তু বিভবটাকে বাড়াতে পারবো, মানে ভোল্টেজটা বাড়াতে পারবো। এখানে যে ভোল্টেজটা যে দেওয়া রয়েছে, ভোল্টেজটা কিন্তু আমাদের ইচ্ছে মতো আমরা বাড়াতে কমাতে পারবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই কানেকশনটা এরকম করে এসে এর সঙ্গে টিং 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 এদিক দিয়ে এসে ব্যাটারি তো এখানে দেওয়া আছে টিং 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 টং টিং টং টিং এর সঙ্গে কানেক্ট করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ব্যাটারিতে কারেন্ট দেওয়া হবে এবং এদিক দিয়ে তড়িৎ শক্তি যাবে, ডিসি কারেন্ট অবভিয়াসলি, এবং এখানে ভোল্টেজ কিন্তু আমরা নিজেদের পছন্দ মতো করে বাড়াতে পারবো কমাতে পারবো। তো এখানে ক্যাথোড, অ্যানোড, এখানে পাম্প, এখানে হচ্ছে আমার ইলেকট্রিসিটি মানে কারেন্টের এখানে সোর্স দেওয়া রয়েছে, বিভব আমরা প্রয়োজন মতো বাড়াতে কমাতে পারবো। এবার কি এখানে কি রাখা হয়েছে, এখানে খুব অল্প চাপে 10⁻⁴ এটিএম চাপে, মানে খুবই কম চাপ, বুঝতে পেরেছো? 10⁻⁴ মানে একের পিঠে মানে 1/1/4টা শূন্য, এত এটিএম। মানে আমাদের যে বায়ুমণ্ডলীয় প্রেশার কত, এটা হচ্ছে 1 এটিএম, আমাদের বায়ুমণ্ডলীয় প্রেশার হচ্ছে 1 এটিএম, তাহলে 1 এটিএম হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় প্রেশার। কিন্তু এখানে যে প্রেশারটা রাখা হয়েছে এটা কিন্তু খুবই কম প্রেশার, 10⁻⁴ এটিএম, মানে খুবই কম, বুঝতে পেরেছো? এত কম এটিএম চাপে এখানে কিছু পরিমাণ গ্যাসীয় পদার্থ নেওয়া হয়েছে, কিছু পরিমাণে গ্যাসীয় পদার্থ নিয়ে তারপরে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়েছে এবং চাপটা খুবই কম। এটা হলো আমাদের এক্সপেরিমেন্ট। এবার কানেকশন যখনই করে দেওয়া হলো, ব্যাটারির সঙ্গে যখনই কানেক্ট করে দেওয়া হলো, কি দেখা গেল বাবু? এখানে দেখা গেল এখানে খুব এই যে ক্যাথোডের প্লেট থেকে শুরু করে এই রকম সূক্ষ্ম সূক্ষ্ম রশ্মি এই অ্যানোডের প্লেটের দিকে এরকম যেতে শুরু করলো। অ্যানোডের প্লেটের দিকে দেখো অ্যারো মেরে দেখানো রয়েছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে যেতে শুরু করছে, এরকম করে যেতে শুরু করছে, এরকম করে এই প্লেট থেকে শুরু করে এগুলো কি করছে, অ্যানোডের প্লেটের দিকে এরকম করে যাচ্ছে, এরকম করে। তাহলে ক্যাথোড থেকে কিছু পরিমাণ রশ্মি অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে পর্যবেক্ষণে আমি কি দেখলাম, যখনই আমি এখানে ভোল্টেজটা দিয়ে দিলাম, বিভবটা দিয়ে দিলাম, তখনই দেখা গেল এই ক্যাথোড থেকে কিছু পরিমাণ রশ্মি তারা সরাসরি এই ক্যাথোড থেকে নির্গত হচ্ছে, ক্যাথোডের সঙ্গে লম্বভাবে নির্গত হচ্ছে। মানে এইরকম ক্যাথোডের প্লেট তো, এরকম ক্যাথোডের প্লেট তো, ক্যাথোডের প্লেট থেকে এইরকম লম্বভাবে 90 ডিগ্রিতে এরকম করে যাচ্ছে। দেখো 90 ডিগ্রিতে এরকম এরকম করে সব বেরিয়ে 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 যাচ্ছে, 90 ডিগ্রিতে এরকম করে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, এইরকম এরকম করে 90 ডিগ্রিতে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এরকম করে। তাহলে এর সঙ্গে 90 ডিগ্রিতে গিয়ে ও অ্যানোডের কাছে প্রবেশ করছে। তাহলে এখান থেকে ক্যাথোড থেকে বেরিয়ে 90 ডিগ্রিতে বা সমকোণে বেরিয়ে ওরা অ্যানোডে গিয়ে পড়ছে বা অ্যানোড প্লেটে গিয়ে পড়ছে গিয়ে। ঠিক আছে, তো এটা আমরা পর্যবেক্ষণ দেখলাম। এখান থেকে সিদ্ধান্তে আসা হলো যে এটা কি জিনিস। তো দেখা গেল পর্যবেক্ষণে এই জিনিসগুলো আরও দেখা গেল যে এখানে যখন একটা, আচ্ছা এবার পর্যবেক্ষণে চলে আসি। পরীক্ষাটা বুঝতে পেরেছো যে সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে এখানে রশ্মি এখান থেকে বেরিয়ে ক্যাথোড থেকে বেরিয়ে অ্যানোডের দিকে চলে যাচ্ছে। যেহেতু এই ক্যাথোড থেকে এই রশ্মিগুলো নির্গত হচ্ছে, মন দিয়ে শুনবে, যেহেতু এই রশ্মিগুলো ক্যাথোড থেকে নির্গত হচ্ছে, তাই এই রশ্মিগুলোকে আমরা কি বলবো, ক্যাথোড রশ্মি বলবো। এদের কি বলবো, ক্যাথোড রশ্মি, ক্যাথোড রশ্মি বলবো, ক্যাথোড রশ্মি বলবো। কেন ক্যাথোড রশ্মি বললাম, মন দিয়ে শুনবে, কেন বললাম? তার কারণ হচ্ছে ক্যাথোড থেকে উৎপন্ন হচ্ছে বলে, ক্যাথোড থেকে রশ্মিগুলো উৎপন্ন হচ্ছে বলে, এই জন্য এই রশ্মিগুলোকে বলা হচ্ছে ক্যাথোড রশ্মি, মনে রাখবে। আচ্ছা, আর কি আমরা পর্যবেক্ষণে দেখলাম, এবং এবার আমরা আরো কয়েকটা পর্যবেক্ষণ দেখব। যখন এই রশ্মির গতিপথে যখন হালকা পাখা যুক্ত, খুব হালকা পাখা যুক্ত যখন ফ্যান রেখে দেওয়া হলো, তখন দেখলাম এই ফ্যানটাকে কিন্তু এই রশ্মিগুলো যখনই যাচ্ছে ফ্যানটাকে আস্তে আস্তে করে ঘোরাতে শুরু করছে। তাহলে দেখো, যদি এগুলো যদি কণা না হয়, এগুলো যদি শুধু তরঙ্গ হতো, তাহলে কি এই পাখাটাকে ঘোরাতে পারতো না। তাহলে এগুলো কি, এগুলো নিশ্চয়ই কণা টাইপের কিছু, মানে কণা যদি না হয় তাহলে ঘোরাতে পারবে না তাকে, তাই না? তাহলে এটা একটা তরঙ্গ নয়, এটা একটা কণার স্রোত তাহলে যাচ্ছে। তাহলে ক্যাথোড থেকে যাচ্ছে ক্যাথোড কণার স্রোত বা ক্যাথোড রশ্মির স্রোত ক্যাথোড থেকে যাচ্ছে। তাহলে ওদের কি থাকবে, নিশ্চয়ই ভরও রয়েছে।
কণা বলছি মানে তার ভর রয়েছে, মানে ভরবেগও থাকবে, ভর ইন্টু বেগ করলেই তো ভরবেগ হয়ে যায়, তাই না? তাহলে এই কণাগুলোর ভরবেগ রয়েছে, সেটা কি করে বুঝলাম? যে স্যার এর গতিপথে হালকা পাখাযুক্ত যখন আমি হালকা পাখাযুক্ত যখন ফ্যান লাগিয়ে দিচ্ছি, ফ্যানটা ঘুরছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে এখানে যখন ভোল্টেজ আমি বাড়িয়ে দিচ্ছি, বিভব যখন বাড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু বেশি করে রশ্মি এখান থেকে নির্গত হচ্ছে। সেটা ধরতে পারছি কি করে? সেটা বুঝতে পারছি, এই পাখার স্পিডটাও বেড়ে যাচ্ছে, তাহলে পাখা জোরে ঘুরতে থাকছে। তাহলে ভোল্টেজ বাড়ালে পাখা জোরে ঘুরছে, মানে নিশ্চয়ই ক্যাথোড রশ্মি বেশি পরিমাণে বেরোচ্ছে। তাহলে একটা জিনিস আমি এখান থেকে কি বুঝলাম বাবু? যে স্যার এখানে ভোল্টেজ বাড়ালে কিন্তু ক্যাথোড রশ্মি যেগুলো নির্গত হচ্ছে তার সংখ্যা কিন্তু বেড়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। এবং এই জিনিসটাও তোমাকে খেয়াল রাখতে হবে, এখানে যে অল্প চাপে যে গ্যাসগুলো রাখা হয়েছিল, সেই গ্যাসের প্রকৃতির উপরে কিন্তু ক্যাথোড রশ্মির প্রকৃতি নির্ভর করছে না, যে বেশি বেরোবে না কম বেরোবে এইখান থেকে ক্যাথোড রশ্মি অ্যানোডের দিকে, সেটা কিন্তু কার উপর নির্ভর করছে না। এখানে যে গ্যাসীয় পদার্থ যেটা অল্প চাপে রেখেছিলে, সেই গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে। সেই গ্যাস তুমি যে গ্যাসই রাখো না কেন, তার উপর নির্ভর করছে না যে এটা বেরোবে কত বেশি নাকি কম। বেশি কম নির্ভর করছে বিভব পার্থক্য, এখানে ভোল্টেজটা তুমি কেমন দিচ্ছ। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এখানে এই ক্যাথোড রশ্মিগুলো গিয়ে এই কাঁচের প্লেটের উপরে এখানে কিন্তু প্রতিপ্রভা সৃষ্টি করছে, সবুজ রঙের এখানে একটা প্রতিপ্রভা তারা কিন্তু সৃষ্টি করে। এটা তার ক্যাথোড রশ্মির একটা বৈশিষ্ট্য, এখানে সবুজ রঙের একটা প্রতিপ্রভা সৃষ্টি করে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো তো আমরা পর্যবেক্ষণে দেখলাম যে হালকা পাখাযুক্ত ফ্যানকে ওরা ঘুরিয়ে দিচ্ছে, বিভব পার্থক্য বাড়ালে ওটা স্পিড বেড়ে যাচ্ছে, তাহলে ক্যাথোড রশ্মি বেশি পরিমাণে নির্গত হচ্ছে। এবং আরেকটা পর্যবেক্ষণে দেখলাম যে ক্যাথোড রশ্মির সঙ্গে লম্বভাবে ওই কণাগুলো নির্গত হচ্ছে, সমকোণে বেরোচ্ছে, দিয়ে একদম সোজা গিয়ে অ্যানোডে গিয়ে থামছে, হ্যাঁ, কোথাও বাঁকছে না। তো এই জিনিসগুলো আমরা পর্যবেক্ষণ করলাম। আরেকটা জিনিস এখানে তোমাদের এখানে দেওয়া নেই, পরের দিকে এক্সপেরিমেন্ট করে এটাও দেখা গেছে যে যখনই এইখানে এই সকল জায়গায় একটা যখন একটা এরকম প্লেট লাগিয়ে দেওয়া হলো, এই প্লেটটা কি ধরনের প্লেট লাগিয়ে দেওয়া হলো? এই প্লেটটা একটা ঋণাত্মক একটা প্লেট যখনই লাগিয়ে দেওয়া হলো, এখানে হচ্ছে নেগেটিভ প্লেট লাগিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে নেগেটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে প্লেট। একটা যখন প্লেট লাগিয়ে দেওয়া হলো, খুব আশ্চর্যভাবে দেখা গেল এই রশ্মিগুলো এইরকম ভাবে যাচ্ছিল, তো এই রশ্মিগুলো ধীরে ধীরে এই রকম করে, আচ্ছা এখানে একটা নেগেটিভ প্লেট, এখানে হচ্ছে একটা পজিটিভ প্লেট লাগিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে একটা পজিটিভ প্লেট লাগিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এখানে হচ্ছে একটা পজিটিভ প্লেট, এখানে একটা রাখা হলো, ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদিও ভেতরেই রাখা হয়েছে। এখানে একটা নেগেটিভ প্লেট, এখানে একটা পজিটিভ প্লেট রাখা হয়েছে। যখনই এখানে একটা প্লেট দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে কি হলো একটু দেখবে ভালো করে। এটা পরের দিকে পর্যবেক্ষণে দেখা গেছে, যখন বোঝা মানে আমরা জানতাম না যে এই রশ্মির প্রকৃতিটা কেমন, মানে এই যে রশ্মিটা এখান থেকে বেরোচ্ছে, রশ্মি বলছি কিন্তু কণাও বলতে পারি আমরা, কারণ তার ভরবেগ রয়েছে। তাহলে এই যে কণাটা এখান থেকে যে যে রশ্মিটা যে এখান থেকে বেরোচ্ছে, এইটা পজিটিভ চার্জযুক্ত নাকি নেগেটিভ চার্জযুক্ত, এটা কিন্তু বোঝা যাচ্ছিল না প্রথমে। তখন কি করা হলো, এখানে একটা নেগেটিভ প্লেট, এখানে একটা পজিটিভ প্লেট দিয়ে দেওয়া হলো। দেখা গেল যখনই এই রশ্মিটা মানে যখনই এখানে প্লেটগুলো লাগানো হলো, সঙ্গে সঙ্গে এই রশ্মিগুলো এরকম করে যাচ্ছিল দিয়ে গিয়ে এই দিকে চলে এলো। মানে তখন কিন্তু এই অ্যানোডটা এখানে রাখা হয়নি, তখন কিন্তু অ্যানোডটা এখানে চলে এসছে, মানে এই অ্যানোডটা কিন্তু এটা হয়ে গেছে তখন। আর এটা আগে বলা উচিত ছিল, মানে পরে প্রকৃতি জানার জন্য, এই রশ্মির প্রকৃতিটা কি হবে সেই প্রকৃতিটা জানার জন্য অ্যানোডটাকে এখান থেকে খুলে নিয়ে এসে অ্যানোডটাকে এখানে লাগিয়ে দেওয়া হলো। মানে এই অ্যানোডটা, এটা হচ্ছে অ্যানোড করে দেওয়া হলো আর কি, এটা অ্যানোড করে দেওয়া হলো, এটা অ্যানোড করে দেওয়া হলো, ঠিক আছে। যখনই এখানে অ্যানোড লাগিয়ে দেওয়া হলো, তখনই কি হলো, মানে এই কানেকশনটা তখন এই দিকে করে দেওয়া হলো, এই কানেকশনটা তখন এর সঙ্গে করে দেওয়া হলো। অ্যানোড লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রশ্মি এরকম করে যাচ্ছিল তো সোজা, এ কি করলো, এরকম যেতে 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 যে এইরকম করে বেঁকে আসতে শুরু করলো, এরকম করে এরা বেঁকে আসতে শুরু করলো, এরকম করে বেঁকে এসে এর ভেতরে ঢুকে যেতে শুরু করলো, এরকম করে বেঁকে বেঁকে এখানে হচ্ছে ঢুকে যেতে শুরু করলো, এরকম করে এসে বেঁকে যেতে শুরু করলো, বেঁকে যেতে শুরু করলো। দেখানো যাচ্ছে না ঠিকঠাক করে, আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও এটা মুছে দিই। এটা ঠিক আছে এই অবধি। যখন এইরকম করে সোজা যাচ্ছিল, অ্যানোডের দিকে চলে যাচ্ছিল, অ্যানোডের দিকে আসছে কারণ আমি সেটআপটাকে চেঞ্জ করেছি, এইদিকে না করে এইরকম করে করে দিয়েছি, তখন কি করলো, এইদিকে বেঁকে গেল রশ্মিগুলো। এ যাচ্ছিল কিরকম, এরকম করে যাচ্ছিল 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 যাচ্ছিল, এ কি করলো, এইরকম করে বেঁকে ঢুকে গেল, এইরকম করে মুড়ে ঢুকে গেল, ঠিক আছে, এরকম করে ঢুকে গেল। এরকম যাচ্ছিল 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 যাচ্ছিল, এ কি করলো, এইরকম করে বেঁকে ঢুকে গেল।
তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে বলো? স্যার এইখানে নেগেটিভ প্লেট রাখার দরুন যে রশ্মিগুলো যাচ্ছিল ক্যাথোডের দিকে, তারা নেগেটিভ প্লেটের দিকে না গিয়ে তারা পজিটিভ প্লেটের দিকে বেঁকে চলে এলো। তাহলে পজিটিভ প্লেটের দিকে যদি বেঁকে আসে, পজিটিভ প্লেটের দিকে যদি বেঁকে আসে, নিশ্চয়ই স্যার সে নেগেটিভ চার্জযুক্ত, এই যে রশ্মিগুলো যাচ্ছে সেগুলো নিশ্চয়ই নেগেটিভ চার্জযুক্ত। নেগেটিভ বলেই তো নেগেটিভ, এটা এরকম করে যাচ্ছিল, নেগেটিভ বলেই তো সে নেগেটিভের দিকে গেল না, নেগেটিভ বলেই তো সে পজিটিভের দিকে চলে এলো। যদি এই রশ্মির যদি প্রকৃতি পজিটিভ হতো তাহলে প্লাস মাইনাসের দিকে চলে যেত, কিন্তু এই রশ্মির প্রকৃতি নিশ্চয়ই স্যার ঋণাত্মক, না হলে এ ধনাত্মকের দিকে আসবে কেন? তাহলে এখান থেকে আরো একটা জিনিস আমরা পর্যবেক্ষণে মানে সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে যে এই ক্যাথোড রশ্মির প্রকৃতি তাহলে কি ঋণাত্মক। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক কণার স্রোত, এটা হচ্ছে কি ঋণাত্মক কণার স্রোত। এটা পরে বুঝতে পারলাম। প্রথমের দিকে কিন্তু ছবিটা অন্যরকম ছিল, গুলিয়ে ফেলবে না, এটা পরে আঁকবে। এই ছবিটা দ্বিতীয় ছবি, ওদের চলে যাচ্ছিল এইদিকে, তারপরে পরে আমরা প্রকৃতি জানার জন্য এইভাবে দুটো প্লেটকে লাগালাম। ঠিক আছে, পজিটিভ চার্জযুক্ত প্লেট আর নেগেটিভ চার্জযুক্ত প্লেট। তো এখান থেকে মোটামুটি যে সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে এই যে ক্যাথোড রশ্মি যে সেটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। তো পরের দিকে এটাকে কি নাম দেওয়া হলো? প্রথমের দিকে এখানে একে বলা হয়েছিল নেগেটিভ চার্জযুক্ত যেহেতু কণা, তাই একে নেগেট্রন বলা হয়েছিল। পরের দিকে এটাকে মডিফাই করে অন্য সায়েন্টিস্ট নাম দিলেন যে এর নাম হচ্ছে ইলেকট্রন। প্রথমে নেগেট্রন বলা হচ্ছিল, কিন্তু প্রথমে নেগেট্রন বলা হচ্ছিল, পরে এর নাম দেওয়া হলো ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ইলেকট্রন এখানে আবিষ্কার হয়ে গেল। তাহলে ইলেকট্রন হচ্ছে নিশ্চয়ই ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। ঠিক, এবার তরঙ্গ বলছি, কণাও বলছি, তোমরা উঁচু ক্লাসে উঠলে বুঝতে পারবে যে ইলেকট্রন একটা কণাও আবার তরঙ্গও। ঠিক আছে, তো কণার ধর্ম তো আমি বললাম, পাখা চালাতে পাখা মানে পাখা রাখতে পাখা ঘুরছে, তাহলে সুন্দর করে শিখে নিলে। তো এখানে এই সকল জিনিসগুলো দেওয়া রয়েছে, আমি তোমাদের পরপর পরপর করে আমি পড়িয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, কি রয়েছে দেখো, যে ক্যাথোড রশ্মি, তাহলে ক্যাথোড থেকে উৎপন্ন হয় বলে এই রশ্মির নাম কিন্তু দেওয়া হয় ক্যাথোড রশ্মি। তাহলে ক্যাথোড রশ্মি কেন নামকরণ করা হয়? তার কারণ এটা ক্যাথোড থেকে উৎপন্ন হয়। ক্যাথোড রশ্মির প্রকৃতি কি ঋণাত্মক হয় স্যার। ক্যাথোড রশ্মির প্রকৃতি এখানে দেওয়া রয়েছে। ক্যাথোড রশ্মির প্রকৃতপক্ষে ঋণাত্মক আধান বিশিষ্ট ভরযুক্ত, দেখো ভরযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণার স্রোত। তাহলে এটাকে রশ্মিও বলা হচ্ছে, দেখো এটাকে রশ্মিও বলা হচ্ছে, আবার ক্ষুদ্র ক্ষুদ্র কণার স্রোতও বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই ঋণাত্মক আধানযুক্ত, এই ঋণাত্মক আধান বিশিষ্ট কণাগুলি হলো ইলেকট্রন। ইলেকট্রন তোমরা ক্লাস 11-এও আবার অ্যাটমিক স্ট্রাকচার পরমাণুর গঠন রয়েছে, সেখানেও এই জিনিসটা আবার শিখবে। আচ্ছা, এই ঋণাত্মক আধানযুক্ত কণাগুলি পরমাণুর একটি অংশ। তাহলে আমি তো শুরুতে বলেছি পরমাণুতে ইলেকট্রন থাকে, তাহলে ওটা একটা অপপারমাণবিক কণা। তাহলে এই কণাগুলোই অ্যাকচুয়ালি পরমাণুর মধ্যে থাকে। ইলেকট্রনের নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট আধান রয়েছে, আমরা একটু পরেও দেখব যে এর কিন্তু নির্দিষ্ট ভরও থাকবে এবং একটা ঋণাত্মক আধান তো থাকবে। ঋণাত্মক আধান তো আমি এক্ষুনি প্রমাণ করে দিলাম, তাহলে আধানও থাকবে। ঠিক আছে, এই যে এই এক্সপেরিমেন্টটা তোমাদের বইতে কিন্তু দেখতে পাবে না, এটা আমি নতুন মানে আমি এক্সট্রা বললাম তোমাদের, এই জিনিসটা এটা তোমাদের বইতে দেখতে পাবে না। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে সমস্ত মৌলের পরমাণু অন্যতম প্রধান উপাদান হলো ইলেকট্রন। এটা অ্যাকচুয়ালি তোমাদের বইতে কিছু জাস্টিফিকেশন দেওয়া রয়েছে, কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে যে এক্স রশ্মি মানে যে কোনো পদার্থকে তুমি যখন এই রকমভাবে ডিসি ভোল্টে যখন রাখবে তখন সব কণা থেকে দেখবে এই ধরনের রশ্মি নির্গত হবে। তাহলে বলতে পারি যে প্রত্যেকটি পরমাণুর মধ্যে নিশ্চয়ই এই ধরনের রশ্মি রয়েছে বা কণা রয়েছে। মানে এইটা তাহলে বলতে পারি পরমাণুর মধ্যে একটা কম্পালসারি পার্টিকেল, তাই না? কোনটা? ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে একটা কম্পালসারি জিনিস, কম্পোনেন্ট, যেটা কিন্তু সমস্ত পরমাণুর মধ্যে থাকে। না হলে যে কোনো তুমি পদার্থ এখানে ক্যাথোড হিসাবে যাকে তুমি যে কোনো ধাতু তুমি ইউজ করতে পারো, যে কোনো পদার্থ ইউজ করতে পারো, সবার ক্ষেত্রে কিন্তু মানে যে ধাতু তুমি ইউজ করতে পারো, তুমি গোল্ড ইউজ করতে পারো, তুমি প্লাটিনাম ইউজ করো, যে ধাতু ইউজ করো না কেন সব ক্ষেত্রে কিন্তু এখান থেকে রশ্মি বের হয়। তাহলে প্রত্যেকটা পদার্থের মধ্যে ইলেকট্রন রয়েছে। এইটাই বলা হয়েছে যে মৌলের পরমাণুর অন্যতম প্রধান উপাদান হলো ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা এরপরে এই যে আমরা যে প্রথমে যে এই যে জিনিসটা ডিসকাস করলাম যে ইলেকট্রন কিভাবে আবিষ্কার হলো, ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার হলো। তো সেখান থেকে মোটামুটি পরমাণুতে ইলেকট্রন রয়েছে এটা মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেলাম। পরের দিকে সায়েন্টিস্ট বিভিন্ন সাল রয়েছে, সালগুলো আমার মুখস্থ থাকে না। তো পরের দিকে সায়েন্টিস্ট অন্যান্য সায়েন্টিস্টরা এলেন যে পরমাণুর গঠন আবার কেমন, পরমাণুতে এই যে ধরো ইলেকট্রন আছে আর কি কেউ রয়েছে। বিভিন্ন সায়েন্টিস্ট তারা রিসার্চ ওনারা শুরু করলেন। তো পরের দিকে এটা প্রমাণিত হলো যে না পরমাণুর মধ্যে আরও অনেক জিনিসপত্র রয়েছে। তো সায়েন্টিস্ট
মানে ধীরে ধীরে কিন্তু সায়েন্টিস্টরা কিন্তু এটাকে ডেভেলপ করার চেষ্টা করেছেন, ওনারা বোঝার চেষ্টা করেছেন যে পরমাণুতে আর কি কি জিনিস থাকতে পারে, আর কি ধরনের কণা থাকতে পারে, দিয়ে তারা পরমাণুর যে মানে একটা যে মডেল কেমন হওয়া উচিত সেই রিলেটেড ওনারা কিন্তু রিসার্চ চালিয়ে গেছেন। তো সায়েন্টিস্ট থমসন ইনি হচ্ছেন একটা মোটামুটি একটা আইডিয়া দিতে সক্ষম হয়েছিলেন যে পরমাণু কেমন হতে পারে, পরমাণুতে আর কি কণা থাকতে পারে, তিনি একটা আইডিয়া দিয়েছিলেন। সেটা এখানে দেওয়া রয়েছে। এই মডেলটাকে বলা হয় ওয়াটারমেলন মডেল। ওয়াটারমেলন মডেল তরমুজের মতো মডেল আর কি। তো এখানে কি বলা হচ্ছে, বলছেন উনার কি বক্তব্য, উনি বলছেন যে পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন এবং প্রোটন কণাগুলি কিভাবে অবস্থান করে তা নির্ধারণ করার জন্য বিজ্ঞানী যে থমসন পরমাণুর একটি মডেল উপস্থাপনা করেন। এই মডেলটিকে থমসনের পরমাণু মডেল নামে পরিচিত। এই মডেলকে প্লাম পুডিং মডেল, প্লাম পুডিং বলতে ওই পুডিং যে কেক হয় না সেই রকম টাইপের মডেল, বা বলছে ওয়াটারমেলন মডেলও বলা হয়, তরমুজের মতো মডেলও বলা হয়ে থাকে। তো এখানে এই মডেলের স্বীকার্যতে কি বলা হলো, স্বীকার্য এখানে লেখা রয়েছে, এক এক করে আমি ডিসকাস করে দিচ্ছি। প্রথমে তিনি বললেন যে পরমাণু প্রকৃতপক্ষে প্রায় 10⁻⁻8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িদাহিত সুষম গোলক। বলছে উনারই এটা মতবাদ আর কি, যে পরমাণু স্ফেরিক্যাল, পরমাণু হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত সুষম গোলক, গোলকের মতো হবে, বলের মতো, বল একটা গোলক তাই না, তাহলে সুষম গোলকের মতো হবে এবং তার ব্যাস কি হবে 10⁻⁻8 সেন্টিমিটার ব্যাস হবে এবং ঋণাত্মক তড়িদাহিত সুষম, মানে ঋণাত্মক আধানটা চারিদিকে হচ্ছে ছড়িয়ে থাকবে, ঋণাত্মক তড়িৎগ্রস্ত হচ্ছে পরমাণু হয়। আচ্ছা, তাহলে কি শুধুমাত্র ঋণাত্মক আধানই পরমাণুর মধ্যে থাকে? এরকম ধরো বলের মতো একটা জিনিস, সেখানে কি শুধুমাত্র ঋণাত্মক আধান থাকবে? তাহলে তো শুধুমাত্র ঋণাত্মক চার্জযুক্ত কণা হতো, পরমাণুতে তাহলে সবসময়ের জন্য নেগেটিভ চার্জ হতো তাই না? সোডিয়াম পরমাণু সবসময় ঋণাত্মক, হাইড্রোজেন সবসময় ঋণাত্মক হয়ে যেত। কিন্তু তুমি হাইড্রোজেন, নাইট্রোজেন এদের উপরে কি কোনো চার্জ দেখতে পাও? প্লাস মাইনাস তো কিছু দেখতে পাও না, এন শুধু এনই লিখে থাকো তাই না? তাহলে নিশ্চয়ই এটা নিস্তড়িত। তিনি বললেন যে না, শুধুমাত্র ইলেকট্রন থাকে না। তিনি বললেন যে ধনাত্মক তড়িৎ আধান বিশিষ্ট গোলকটি ধনাত্মক তড়িৎ আধান গোলকটি সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকে। তাহলে তিনি বললেন যে ঋণাত্মক তড়িদাহিত সুষম গোলক, পরমাণু একটা সুষম গোলক যেখানে ঋণাত্মক তড়িদাহিত হয় এবং সেখানে কি ধনাত্মক তড়িদাহিত চার্জ, মানে ধনাত্মক তড়িৎ আধানযুক্ত কিছু পার্টিকেল যারা হচ্ছে সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকে। অর্থাৎ ঋণাত্মক আধানযুক্ত সুষম গোলকের চতুর্দিকে কি থাকে? ধনাত্মক আধানযুক্ত কণা সর্বত্র ছড়িয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর কি বললেন, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলি গোলকের মধ্যে সুষমভাবে বণ্টিত থাকে এবং গোলকের মোট আধান শূন্য হয়। এই যে গোলকের মোট আধান শূন্য হয়, তিনি বললেন যে এই যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলি গোলকের মধ্যে সুষমভাবে বণ্টিত থাকে, চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকে এবং গোলকের মোট আধান শূন্য হয়। শূন্য কি করে হবে? তিনি বললেন যে ঋণাত্মক আধান তো থাকে, আবার ধনাত্মক আধানযুক্ত কণাও কিন্তু এখানে ছড়িয়ে থাকে সমানভাবে। যদি 10টা ঋণাত্মক আধান থাকে, তিনি বললেন 10টা ধনাত্মক আধানও কিন্তু সমানভাবে চারিদিকে ডিস্ট্রিবিউট করে থাকবে, সুষমভাবে ছড়িয়ে থাকবে। দিলেই 10টা প্লাস 10টা মাইনাস মিলে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে, আধান লেস হয়ে যাবে, আধান শূন্য হয়ে যাবে তাই না? তো নিস্তড়িত হয়ে যাবে। তিনি এই জিনিসগুলোই বললেন, তার মডেলে এই জিনিসগুলো বললেন যে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, ছবির মাধ্যমে দেখানো রয়েছে। তো এই যে থমসনের যে মডেলটা আমরা দেখালাম, মোটামুটি পরমাণু সম্বন্ধে একটা ব্রিফ আইডিয়া উনি দিলেন যে পরমাণু মোটামুটি স্ফেরিক্যাল হতে পারে, গোলকের মতো হতে পারে, নেগেটিভ চার্জ চারদিকে ছড়িয়ে থাকবে, মাঝখানে সুষমভাবে পজিটিভ চার্জও ছড়িয়ে থাকবে, আর মোট আধান শূন্য হবে অর্থাৎ নিস্তড়িত হবে, মোটামুটি একটা আইডিয়া দিলেন। তো এখান থেকে মোটামুটি ওই যে পরমাণুর এই সিদ্ধান্ত হিসাবে আমরা কি বলতে পারি, যে থমসন মোটামুটি পরমাণুর একটা হালকা আইডিয়া, ব্রিফ আইডিয়া দিলেন যে পরমাণু গোলকের মতো হতে পারে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পরমাণু নিস্তড়িত যে কেন হয় তার একটা কিন্তু ভালো ব্যাখ্যা এখান থেকে পাওয়া গেল, যে পরমাণু নিস্তড়িত কেন সেটার কিন্তু ব্যাখ্যা এখান থেকে আমরা পেলাম। এটা পেলাম ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ড্রব্যাকও এখানে কিন্তু থেকে গেল, যে কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা ড্রব্যাক এখানে থেকে গেল, যেটা কিন্তু পরের দিকে এক্সপেরিমেন্ট করে বোঝা গেল। সায়েন্টিস্ট রাদারফোর্ড এলেন, রাদারফোর্ড এসে কিন্তু তার এই মানে এই যে ভ্রান্ত ধারণাটাকে তিনি কিন্তু রেকটিফাই করলেন। তিনি বলেছিলেন কি, তিনি বলেছিলেন মানে কে, থমসন বলেছিলেন, সায়েন্টিস্ট থমসন বলেছিলেন
ধনাত্মক ঋণাত্মক আধান চারিদিকে সুষম গোলকের চতুর্দিকে হচ্ছে ছড়িয়ে থাকবে, কিন্তু সেইটাকে পরে ভুল প্রমাণিত করলেন রাদারফোর্ড এসে ওনার এক্সপেরিমেন্টের মাধ্যমে। তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, একটা এক্সপেরিমেন্ট রয়েছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেটা একটু পরে আমি ডিসকাস করব। তিনি ওইটা পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে অ্যাকচুয়ালি কিন্তু এই যে ধনাত্মক চার্জযুক্ত কণা, ঋণাত্মক চার্জযুক্ত কণা সুষমভাবে চতুর্দিকে কিন্তু ছড়িয়ে থাকে না। যেরকম তরমুজের সমস্ত লাল তরমুজ মানে চারিদিকে থমসনের মডেল এই জন্য ওয়াটারমেলন মডেল বলা হয়েছিল, চারিদিকে যেরকম তরমুজের বিচি থাকে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে থাকে, হ্যাঁ, আর শ্বাসটা হচ্ছে তার মধ্যেই থাকে। এখানেও পরমাণুও যেন সেই রকম টাইপের জিনিস আর কি, মানে ওই বিচিগুলো বা নেগেটিভ পজিটিভ চার্জ এরকম করে যেন চারিদিকে ছড়িয়ে রয়েছে আর কি। তো পরের দিকে রাদারফোর্ড বললেন যে চারিদিকে কিন্তু এরকম পজিটিভ এবং ঋণাত্মক এবং ধনাত্মক চার্জযুক্ত কণাগুলো চারিদিকে সুষমভাবে ছড়িয়ে থাকবে না। রাদারফোর্ড বললেন যে এই যে জিনিসটা, এটা তিনি কিন্তু ভুল বলেছেন, যেটা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা দেখব। যে ইলেকট্রনগুলো তিনি বলবেন দেখবে যে ইলেকট্রনগুলো কিন্তু এই রকম চারিদিকে ছড়িয়ে থাকবে না, ইলেকট্রনগুলোই শুধুমাত্র বাইরের দিকে থাকবে, আর ধনাত্মক চার্জযুক্ত একটা জায়গায় কিন্তু কেন্দ্রীভূত থাকবে। তো এখানে হচ্ছে তার ড্রব্যাক বা তার ভুল বা ত্রুটি, কার? থমসনের। এটা হচ্ছে ত্রুটি, বোঝা গেল। এটাকে তাহলে রেকটিফাই করবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, যেটা রাদারফোর্ডে। ঠিক আছে, বোঝা গেল মোটামুটি। এরপরে আরেকটা জিনিস আমাদের চলে এলো, সেটা হচ্ছে বেকারেলের, সায়েন্টিস্ট বেকারেলের হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কার। তেজস্ক্রিয়তা আবিষ্কার, তেজস্ক্রিয় রশ্মি কি করে আবিষ্কার হলো, এইগুলো কিন্তু পরপর স্টেপ ওয়াইজ ভাবেই কিন্তু আবিষ্কার হয়েছে। ঠিক আছে, সালগুলো আমার এক্সাক্ট মনে নেই, তোমরা বই পড়লে তোমরা বুঝতে পেরে যাবে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো। সায়েন্টিস্ট বেকারেল তিনি ইউরেনিয়ামের একটা যৌগকে তিনি ফটোগ্রাফিক প্লেটের উপরে রেখে তিনি একটা অন্য এক্সপেরিমেন্ট করছিলেন। তো আমি এখানে এক্স্যাক্টলি নামটা মুখস্থ ছিল না, আমি এখান থেকে দেখে বলে দিচ্ছি। সায়েন্টিস্ট বেকারেল যখন এক্স রশ্মি সংক্রান্ত যখন একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, তখন একটা ইউরেনিয়াম ঘটিত একটা যৌগ, যেটাকে বলা হচ্ছে পটাশিয়াম ইউরানিল সালফেট। পটাশিয়াম ইউরানিল সালফেট, পটাশিয়াম আমি এখানে লিখে দিচ্ছি, পটাশিয়াম ইউরানিল সালফেট। পটাশিয়াম 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 ইউরানিল ইউরানিল সালফেট। তো এর সংকেতটাও তোমাদের লিখে দিচ্ছি, পটাশিয়াম ইউরানিল সালফেটের সংকেত K2 UO2 SO4 whole 2 SO4 whole 2 2H2O। এইটা হচ্ছে সেই যে যৌগটা যেটা এক্ষুনি বললাম, পাশে লিখেছি, ওই যৌগের এটা হচ্ছে সংকেত। এই যে কম্পাউন্ডটা, এই ইউরেনিয়াম ঘটিত, ইউরেনিয়াম রয়েছে, ইউরেনিয়াম ঘটিত এই পটাশিয়াম ইউরানিল সালফেট, এই যৌগটাকে তিনি ফটোগ্রাফি প্লেট, তোমরা জানো ফটোগ্রাফি ফ্রেম যে আগে দিয়ে খিচিক খিচিক করে যে ছবি তোলা হতো, খিচিক খিচিক করে, সেখানে রিল বেরোতো, রিল ফটোগ্রাফি প্লেট বলা হয়, কালো 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 কালারে দেখবে তুমি, যদি একবার ফটোগ্রাফি প্লেট সার্চ করো তুমি পেয়ে যাবে গুগলে। তো আগেকার দিনে এরকম ডিজিটাল ক্যামেরা ছিল না, তাতে এরকম রিল থাকতো এরকম ছোট কালো কালো রঙের এরকম প্লেটের মতো একটা জিনিস থাকতো, যেরকম এক্স রেতে যেরকম একটা করে তোমাদের এক্স রে যখন স্ক্যান করতে যাও তখন কি এরকম করে একটা প্লেট দিয়ে দেয় না, কালো একটা পেপারের মতো, সেই রকম ছোট ছোট করে তাতে রিল থাকতো, ছবি তোলা হতো, দিয়ে তাকে পরে প্রসেসিংয়ের কেমিক্যালসের মাধ্যমে রিয়াকশান করে ওই ছবিটাকে বের করানো হতো। সেই ফটোগ্রাফিক প্লেটের উপরে যখন এটা রেখে দেওয়া হলো, কিছুদিন পরে তিনি অবজার্ভ করলেন, সায়েন্টিস্ট বেকারেল অবজার্ভ করলেন যে ওই ফটোগ্রাফিক প্লেটের উপরে এর ছবিটা উঠে গেছে, মানে এই যে পদার্থটা যেটা রেখে দেওয়া হয়েছিল তার একটা ছবি উঠে গেছে। তিনি তখন ভাবলেন যে নিশ্চয়ই এই যৌগটা থেকে কিছু না কিছু জিনিস বেরোচ্ছে, যেটা কিন্তু ওর উপরে একটা প্রতিপ্রভা সৃষ্টি করে একটা ছবি তুলতে সাহায্য করেছে। ঠিক আছে, তো সেখান থেকে তিনি বললেন যে এই যৌগ থেকে নিরবিচ্ছিন্নভাবে সবসময়ের জন্য একা স্বতঃস্ফূর্তভাবে একটা কণা উৎপন্ন হচ্ছে, রশ্মি উৎপন্ন হচ্ছে, যেটাকে কিন্তু কন্ট্রোল করা যায় না। তো শুরুর দিকে তিনি বলেছিলেন যে এটা হচ্ছে বেকারেল রশ্মি, পরের দিকে কুরি দম্পতি, মাদাম কুরি, পিয়ের কুরি, ওনারা এটাকে তেজস্ক্রিয় রশ্মি আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, তেজস্ক্রিয় রশ্মি আখ্যা দিয়েছিলেন। তো
এটাই এখানে লেখা রয়েছে আর কি। দেখো একটু আমি পরপর করে বলে দিচ্ছি যে ইউরেনিয়াম গঠিত লবণ থেকে এরকম অদৃশ্য রশ্মি স্বতঃস্ফূর্তভাবে সবসময় নির্গত হতে থাকে এবং যাকে কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করা যায় না। কোথা থেকে? এই যৌগটা থেকে তিনি সিদ্ধান্ত এসেছিলেন যে সবসময়ের জন্য এখান থেকে রশ্মি নির্গত হয়, যেটাকে কন্ট্রোল করা যায় না। এই রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, যেটা ওই ফিল্ম বললাম, ফটোগ্রাফিক ফিল্ম। আমি সময় থাকলে এখানে ফিল্মের ছবিটাও দিয়ে দিতাম। অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি করে জিনিসগুলো করতে হয়, তো বুঝতে পারছো এত কিছু টাইপ করে ভিডিও শ্যুট করে তো টাইম লাগে, অবভিয়াসলি অনেক পরিশ্রম হয়। তোমরা বুঝতে পারছো না যে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের, তোমরা বুঝতে পারো না যে ভিডিও শুধু দিয়ে দেওয়া হয়, কিন্তু না, তার আগে অনেক প্রসেসিং থাকে। এই জিনিসগুলো রেডি করা, আমাদের নিজেদের স্টাডি করতে হয়, কেমনভাবে তোমাদের পড়ালে তোমরা ভালো করে বুঝতে পারবে, সমস্ত কিন্তু একটা প্রপার প্ল্যানিংয়ের মাধ্যমে যেতে হয়। অনেক কিছু কাজ থাকে এর আগে, তারপরে এসে আমরা ভিডিও শ্যুট করি, ভিডিও শ্যুট করার পরে এডিটিং হয়, এডিট করার পরে তারপরে তোমাদের ক্লাসগুলো অ্যাপে দেওয়া হয়। ঠিক আছে, তো অনেক প্রসেস থাকে, এরকম নয় যে দাঁড়িয়ে গেলাম পড়িয়ে দিলাম, এরকম নয়। এই জিনিসগুলো টাইপ করে সুন্দর করে রেডি করতে হয়, তারপরে কিন্তু আমরা পড়াতে আসি। ঠিক আছে, তো অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক, আমার সময় থাকলে আমি এটাও একটু দেখিয়ে দিতাম তোমাদের। তো এই ফটোগ্রাফিক প্লেটকে এই যে রশ্মিগুলো, এগুলো হচ্ছে আক্রমণ করে। প্রথমে অত্যন্ত সক্রিয় এই রশ্মির নামকরণ করা হয়েছিল ইউরানিক রশ্মি, মানে ইউরেনিয়ামের একটা যৌগ থেকে এসেছিল বলে, বা বেকারেল রশ্মিও নামকরণ করা হয়েছিল সায়েন্টিস্ট বেকারেলের নামকরণ অনুসারে। পরবর্তীকালে কুরি দম্পতি, মেরি কুরি এবং হচ্ছে পিয়ের কুরি, দুজন হচ্ছে দম্পতি, স্বামী স্ত্রী। তো ওনারা ভীষণ ফেমাস এই তেজস্ক্রিয়তা নিয়ে, ওনারা গবেষণা করেছিলেন। তো ওনারা এই বেকারেল রশ্মির নতুন নাম দেন তেজস্ক্রিয় রশ্মি, বা রেডিও অ্যাক্টিভ রেও বলা হয়। রেডিও অ্যাক্টিভ মানে হচ্ছে তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ রে বলা হয়। এই যে দেওয়া রয়েছে দেখো, রেডিও অ্যাক্টিভ রে। এই ঘটনার নাম দেন তেজস্ক্রিয়তা, এবং তারা এই ঘটনাটার নাম, এই যে একটা যৌগ থেকে এই যে রশ্মি নির্গত হচ্ছে দিয়ে ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করছে, যে রশ্মি কিন্তু কন্ট্রোল করা যায় না, এই রশ্মি যে এই যে নির্গত হওয়ার যে ঘটনাটা, এই ফেনোমেনা মানে ঘটনা, এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে নাম দেওয়া হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তাহলে রেডিও অ্যাক্টিভ রশ্মি, যে রশ্মিটা বেরোচ্ছে সেটাকে রেডিও অ্যাক্টিভ রে বা রেডিও অ্যাক্টিভ রশ্মি বলা হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মি বলা হচ্ছে। এবং এই ঘটনাটাকে, যে রশ্মি নির্গত হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা, যেটাকে ইংরেজিতে বলবো রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ, এটাকে বলা হবে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। ঠিক আছে, যে সকল মৌল এই ধরনের রশ্মি বিকিরণ করে তাদের কি নাম দেওয়া হবে? তাদেরকে তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলা হয়। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানে মৌল। তাহলে যে সকল রশ্মি এগুলো বিকিরণ করছে, এই যে রশ্মি যাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না, যেগুলো হচ্ছে ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, সেই সকল রশ্মিকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। যে সকল মৌল এই সকল রশ্মিগুলোকে নির্গত করে তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলা হয়। এই ঘটনাটা, এই যে ওই মৌল থেকে, একটা নির্দিষ্ট মৌল থেকে যে এই যে রশ্মি নির্গত হওয়ার যে ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। মনে থাকবে। তো তেজস্ক্রিয় রশ্মি এইভাবে আবিষ্কার হয়ে গেল। এখানে তেজস্ক্রিয় রশ্মির যে প্রকৃতি সেইটা ডিসকাস করা হয়েছে। এই যে তেজস্ক্রিয় রশ্মি যেগুলো নির্গত হচ্ছে, তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি কি? তেজস্ক্রিয় রশ্মি কি শুধুমাত্র নেগেটিভ হবে, নাকি পজিটিভ হবে, নাকি নিস্তড়িত হবে, কিছু বোঝা যাচ্ছে না। যেরকম ক্যাথোড রশ্মি, যেটাকে আমরা ইলেকট্রন পরে বললাম, এই ক্যাথোড রশ্মি যেরকম প্রকৃতি আমরাও বললাম যে এটা ঋণাত্মক আধানযুক্ত হয়, সেই রকমভাবে তেজস্ক্রিয় রশ্মির কি কোনো প্রকৃতি রয়েছে, পজিটিভ, নেগেটিভ, নিস্তড়িত, এরকম কিছু রয়েছে? তার জন্য সায়েন্টিস্ট রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করলেন। এইটা হচ্ছে সেই এক্সপেরিমেন্টের একটা ছবি, বই থেকে নেওয়া হয়েছে, একটু হয়তো অস্পষ্ট হলেও হতে পারে, কিন্তু ছবিটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, আশা করছি তোমাদের অসুবিধা হবে না। তো এই যে এক্স রশ্মির প্রকৃতি জানার জন্য, যে এক্স রশ্মির প্রকৃতি কেমন, পজিটিভ, নেগেটিভ, এটা বা নিউট্রাল, এটা জানার জন্য এইটা একটা এক্সপেরিমেন্ট করা হয়। খুবই সিম্পল এক্সপেরিমেন্ট, সহজভাবে আমি বলে দিচ্ছি, তুমি কোনো কমপ্লেক্সিটিতে যাবে না, কোনো ডিপে বেশি কিছু যাওয়ার দরকার নেই, তুমি শুধু জাস্ট যেটা বলছি সেটা শুধু শুনে রাখো। এখানে একটা লেডের ব্লক দিয়ে এখান থেকে একটা কম্পাউন্ড রাখা হয়েছে, দিয়ে এখান থেকে তেজস্ক্রিয় রশ্মি এখান থেকে চালনা করা হচ্ছে। রেডিয়ামের একটা আইসোটোপ রাখা আছে, রেডিয়ামের একটা যৌগ, রেডিয়াম কিন্তু তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, রেডিয়াম আর এ, এটা RaBr2। ঠিক আছে, তো এই রেডিয়াম কিন্তু তেজস্ক্রিয় রশ্মি এখান থেকে বিকিরণ করতে পারে, এরকম করে তেজস্ক্রিয় রশ্মিটা এখান থেকে বিকিরণ হচ্ছে। এই তেজস্ক্রিয় রশ্মিটাকে একটা সরু ধাতব ছিদ্রের মধ্য দিয়ে পাস করানো হচ্ছে। তেজস্ক্রিয় রশ্মি এখান থেকে নির্গত হচ্ছে, একটা কন্টেনারের মধ্যে এই কাজটা করা হচ্ছে কিন্তু,
খুব সিকিউরলি এটা করা হচ্ছে। এই তেজস্ক্রিয় রশ্মি খুব ডেঞ্জারাস জিনিস, কিন্তু তোমরা পরের দিকে পড়বে। তেজস্ক্রিয় রশ্মি কিন্তু মানে সর্বনাশ করে দিতে পারে, ভীষণভাবে শরীরের পক্ষে ক্ষতিকর। তো পুরো সব কিছু ভেদ করে চলে যেতে পারে। হ্যাঁ, সে পরের দিকে তোমাদের কখনো ডিসকাস করব। তো আপাতত এখানে তেজস্ক্রিয় রশ্মির একটা সোর্স নেওয়া হয়েছে, রেডিয়ামের একটা আইসোটোপ রয়েছে, রেডিয়ামের একটা যৌগ, রেডিয়াম RaBr2। তো এই রেডিয়ামের এই যৌগ থেকে এখান থেকে তেজস্ক্রিয় রশ্মিটা বেরোচ্ছে এবং বেরিয়ে সরু ধাতব ছিদ্রের মধ্য দিয়ে ওটা পাস করানো হচ্ছে। কার মধ্য দিয়ে? এখানে একটা তীব্র তড়িৎ ক্ষেত্র রাখা আছে। এখানে দেখো একটা তীব্র তড়িৎ ক্ষেত্র এখানে রাখা রয়েছে, এখানে একটা তীব্র তড়িৎ ক্ষেত্র রাখা হয়েছে। তো তীব্র তড়িৎ ক্ষেত্রের মাঝখান দিয়েই হচ্ছে এটাতে তড়িৎ ক্ষেত্র। এই তীব্র তড়িৎ ক্ষেত্রের মাঝখান দিয়েই কাকে পাস করানো হচ্ছে? এই রশ্মিটাকে পাস করানো হচ্ছে। এই তীব্র তড়িৎ ক্ষেত্রের মাঝখান দিয়ে এই রশ্মিটাকে পাস করানো হচ্ছে। ঠিক আছে, রশ্মিটা পাস করানো হচ্ছে। তো এমনি যখন তড়িৎ ক্ষেত্র যখন ছিল না, তখন এই রশ্মিটা কিন্তু একা একা চলে যাচ্ছিল, ও কোনো দিকে এদিক ওদিক বাঁকছিল না। কিন্তু যখন এই তড়িৎ ক্ষেত্রের মাঝখান দিয়ে যখন এই রশ্মিটাকে পাস করানো হলো, রশ্মিটা কিন্তু এই যে যতগুলো রশ্মি আসছিল, রশ্মিগুলো মানে টোটাল অনেকগুলো তো রশ্মি আসছিল, এই রশ্মিগুলো কিন্তু তিনটে ভাগে ভাগ হয়ে গেল। মানে সব রশ্মি সমান দিকে গেল না। কিছু রশ্মি কি করলো? কিছু রশ্মি বাবুরা আমরা এইদিকে বেঁকে গেল, কিছু রশ্মি তারা হচ্ছে এইদিকে বেঁকে গেল, কিছু রশ্মি আবার যেরকম এসেছিল সোজাই চলে গেল। দেখা যাচ্ছে ছবিতে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। তাহলে কিছু রশ্মি সোজা চলে গেল। এটা গ্রিন করলে কি দেখা যাবে? দেখি তো দেখা যাচ্ছে ক্যামেরা? হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কিছু রশ্মি সোজা চলে গেল, কিছু রশ্মি নিচের দিকে বেঁকে এলো, কিছু রশ্মি সোজা চলে গেল, কিছু রশ্মি নিচের দিকে, কিছু রশ্মি উপরের দিকে চলে গেল। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে নিশ্চয়ই স্যার এই যে রশ্মিটা যেগুলো এসেছিল তড়িৎ ক্ষেত্র পাওয়ার পরে কিন্তু সেই রশ্মিগুলো এদিকে কিছু উপরের দিকে, কিছু নিচের দিকে, কিছু সোজা চলে গেল। তাহলে নিশ্চয়ই সব সমান রশ্মি কিন্তু ওইখান থেকে আসছিল না, যেগুলোকে তেজস্ক্রিয় রশ্মি আপনি বলছিলেন স্যার, সেগুলো কিন্তু সবার প্রকৃতি সমান নয়। সবার যদি সমান প্রকৃতি হতো, যদি উপরের দিকে যেত সবাই উপরের দিকে যেত, যদি নিচের দিকে যেত, যদি উপরের দিকে যেত সবাই এরকম উপরের দিকে, সবাই এরকম উপরের দিকে, যদি নিচের দিকে যেত সবাই এরকম ডাউনে যেত, সবাই এরকম ডাউনে যেত, যদি সোজা যেত সবাই এরকম সোজা সোজা এরকম করে চলে যেত, টিং টং 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 করে চলে যেত। উপরে উঠলে সবাই এরকম, নিচে নামলে সবাই এরকম নিচে, সোজা গেলে টিং টং টিং টং। তাহলে ড্যান্সিং হচ্ছে, ড্যান্সিং টিং টং টিং টং টিং টং টিং টং টিং টং টিং টং এরকম করে। তাহলে সোজাও যেতে পারতো, উপরে উঠতে পারতো সবাই, নিচেও নামতে পারতো সবাই। কিন্তু স্যার সবাই সমান হচ্ছে না। তাহলে নিশ্চয়ই কি স্যার সকল রশ্মির প্রকৃতি নিশ্চয়ই সমান নয়, তাই না? পরের দিকে দেখা গেল এখানে যখন একটা ফটোগ্রাফিক প্লেটের উপরে আঘাত করছিল, তো পরের দিকে দেখা গেল যে কিছু রশ্মি যারা হচ্ছে উপরের দিকে বেঁকে যাচ্ছে, ওরা অ্যাকচুয়ালি ঋণাত্মক আধানের দিকে ওরা হচ্ছে চলে যাচ্ছিল। কিছু রশ্মি ধনাত্মক আধানের দিকে চলে যাচ্ছিল, ধনাত্মক প্লেটের দিকে চলে যাচ্ছিল। কিছু রশ্মি সোজা চলে যাচ্ছিল। এদেরকে এই যে আধানের প্রকৃতি অনুসারে মানে কে কোন দিকে যাচ্ছে, এই যে রশ্মিটা উপরের দিকে যাচ্ছিল, এরা অ্যাকচুয়ালি নেগেটিভ তড়িৎগ্রস্ত কোনো প্লেটের দিকে এরা হচ্ছে যাচ্ছিল। আর নিচের দিকে যারা বেঁকে যাচ্ছিল, এটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত প্লেটের দিকে এরা বেঁকে আসছিল। আর সোজা যারা যাচ্ছিল তারা একটা ডিফারেন্ট টাইপের। তো এইটা দেখে অ্যাকচুয়ালি বোঝা গেল যে কোন রশ্মির প্রকৃতিটা কেমন হবে। এই এক্সপেরিমেন্ট থেকে মোটামুটি তিনি একটা সিদ্ধান্তে এসেছিলেন। দেখো, এই পরীক্ষা তো বলে দিলাম, এখানে পর্যবেক্ষণ পরপর করে দেওয়া রয়েছে, আমি সেগুলো তোমাদের ডিসকাস করে দিচ্ছি। প্রথমে তিনি বললেন যে এর মধ্যে একটি অংশ অবিচ্যুত থাকে। তাহলে রশ্মিগুচ্ছ তো সব যাচ্ছে, একটা রশ্মি একেবারে সোজা চলে গেল, যেটা হচ্ছে অবিচ্যুত থাকে, বিচ্যুত হচ্ছে না, সোজা এরকম টিং টং করে স্টেট বাসের মতো একদম সোজা সোজা চলে গেল, একদম সোজা চলে গেল, এরকম গিয়ে ঠিক করে সোজা চলে গেল। তাহলে এটিকে বলা হয়, এটি হচ্ছে তড়িৎ নিরপেক্ষ বলা হলো। এটাকে গামা রশ্মি নামকরণ করা হলো। এটাকে কি বলা হলো? গামা রশ্মি হিসাবে চিহ্নিত করা হলো, যেটার কোনো আধান নেই, অর্থাৎ যেটা হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। তাহলে গামা রশ্মি তাহলে কি তড়িৎ নিরপেক্ষ? নিশ্চয়ই তড়িৎ নিরপেক্ষ, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম, এই শর্ট কোশ্চেনের জন্য এগুলো রেডি থাকবে। আর কি? আর একটা স্যার, আর একটি অংশ তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক মেরুর দিকে অল্প কোণে বিচ্যুত হলো। তাহলে তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক মেরুর দিকে অল্প কোণে বিচ্যুত হয়। তাহলে ঋণাত্মকের দিকে যদি বিচ্যুত হয়, নিশ্চয়ই ওই যে কোণা যেগুলো ঋণাত্মকে দিতে যাচ্ছে, স্যার ঋণাত্মকের দিকে যাচ্ছে মানে
নেগেটিভ চার্জের দিকে যাচ্ছে মানে ঋণাত্মক প্লেটকে আক্রমণ করছে মানে নিশ্চয়ই স্যার সে ধনাত্মক। বাবু ধনাত্মক তো ঋণাত্মককে আকর্ষণ করে, প্লাস তো মাইনাসকে আকর্ষণ করে, তাই না? প্লাস মাইনাস, মাইনাস প্লাস, পৃথিবীতে এটাই ধ্রুব সত্য যে প্লাস চার্জ স্যার মাইনাস চার্জকে আকর্ষণ করবে, দিয়ে তারা কাছাকাছি আসার চেষ্টা করবে। এখানে কেন কেন সে উপরের দিকে বেঁকে যাচ্ছে? নিশ্চয়ই স্যার এখানে নেগেটিভ প্লেট রাখা আছে, নেগেটিভ প্লেটের দিকে সে কেন বেঁকে যাচ্ছে? স্যার নিশ্চয়ই এই যে রশ্মিটা যেটা যাচ্ছে সে নিশ্চয়ই পজিটিভ চার্জযুক্ত, না হলে সে কেন নেগেটিভ চার্জের দিকে যাবে? নেগেটিভ চার্জযুক্ত প্লেটকে আক্রমণ করবে, সে নেগেটিভ, নিশ্চয়ই এটা পজিটিভ, না হলে সে যাবে কেন? তাহলে এই জন্য এখান থেকে বোঝা গেল যে একটি অংশ তড়িৎ ক্ষেত্রে ঋণাত্মক মেরুর দিকে অল্প কোণে বিচ্যুত হয়, অর্থাৎ স্যার এই রশ্মিগুচ্ছের তড়িৎ প্রকৃতি হচ্ছে নিশ্চয়ই স্যার ধনাত্মক। ধনাত্মক না হলে ঋণাত্মকের দিকে কেন যাবে, তাই না? বুঝতে পেরেছো? স্বাভাবিক কথা। বন্ধুরা বান্ধবীর দিকে বেশি করে অ্যাট্রাক্টেড হয়, বান্ধবীরা বন্ধুর দিকে বেশি করে অ্যাট্রাক্টেড হয়। তোমরা এখন তো ছোট আছো, বড় হলে এই জিনিসগুলো বুঝতে পারবে। সিনেমাতে তুমি দেখোনি হিরোরা হিরোইনের প্রতি আকৃষ্ট হয়, হিরোইনরা হিরোয়ের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই না? প্লাস চার্জ মাইনাস চার্জের মধ্যে বন্ডিং করার চেষ্টা করে, আকর্ষণ করার চেষ্টা করে। এখানে তো ওটাই হচ্ছে, এই রশ্মিগুচ্ছের তড়িৎ প্রকৃতি ধনাত্মক এবং রশ্মিগুচ্ছের অন্তর্গত কণাগুলির ভর যথেষ্ট বেশি দেখা গেল। তাহলে এই যে রশ্মিগুলো যেগুলো নেগেটিভ প্লেটকে আক্রমণ করছে সেগুলো হচ্ছে নিশ্চয়ই ধনাত্মক চার্জযুক্ত এবং অন্তর্গত কণাগুলির ভর যথেষ্ট বেশি, ভর যথেষ্ট বেশি। এই ধনাত্মক আধানযুক্ত রশ্মিগুলোকে কি নামকরণ করা হলো? একে নামকরণ করা হলো আলফা রশ্মি বলা হলো। তাহলে আলফা রশ্মির প্রকৃতি কি? ধনাত্মক হয়ে গেল। নিশ্চয়ই আলফা রশ্মির প্রকৃতি কি হলো? আলফা রশ্মি, আলফা রশ্মি, আলফা রশ্মি, আলফা রশ্মি স্যার নিশ্চয়ই ধনাত্মক হয়ে গেল, ধনাত্মক তড়িৎগ্রস্ত। কি? ধনাত্মক তড়িৎগ্রস্ত। ঋণাত্মক প্লেটকে আক্রমণ করছে, এটা ঋণাত্মক নেগেটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট আক্রমণ করছে, ঠিক। আর কি তৃতীয় টাইপের কি জিনিস ছিল স্যার? তৃতীয় টাইপের কি জিনিস ছিল এখানে? তৃতীয় অংশটি তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক মেরুর দিকে অনেক বেশি কোণে বিচ্যুত হলো। তাহলে ধনাত্মক মেরুর দিকে একজন আবার তীব্রভাবে আকৃষ্ট হলো এবং অনেকটা বেশি কোণে আকৃষ্ট হলো। দেখো এইটা ছিল অল্প কোণে বিচ্যুত হলো, এই বলছে তৃতীয় অংশটি ধনাত্মক মেরুর দিকে অনেকটা বেশি কোণে, মানে অনেকটা বেঁকে গেছে। অনেকটা বাঁকার কারণ আমি বলছি। তাহলে দেখো বাবুরাম, বাবু গো, বাবু শোনো, বাবু শোনা, দেখো এ ধনাত্মকের দিকে, ইয়ে ধনাত্মক প্লেট তো, এটা তো পজিটিভ প্লেট, এটা তো পজিটিভ প্লেট, এটা পজিটিভ প্লেট PLATE, এটা যদি পজিটিভ প্লেট হয় নিশ্চয়ই এই যে চার্জটা, এই যে কণাটা, এইটা নিশ্চয়ই ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে বিটা কণা যেটাকে নামকরণ করা হলো পরের দিকে, আচ্ছা আগে থেকে বলে দিলাম, তাহলে এই কণাটা যেটা হচ্ছে পজিটিভ প্লেটের দিকে আকর্ষণ করছিল সেই কণাটার নাম কি দেওয়া হলো? এটা হচ্ছে বিটা কণা বলা হলো, বা বিটা রশ্মি বলা হলো। বিটা রশ্মি বা বিটা কণা বলবে, বিটা রশ্মি আপাতত বলা হচ্ছে, বিটা রশ্মি বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিটা রশ্মি, নিশ্চয়ই এটা হচ্ছে বিটা রশ্মি। তাহলে বিটা রশ্মি পজিটিভ প্লেটকে আক্রমণ করছে, নিশ্চয়ই তাহলে কি ঋণাত্মক আধানযুক্ত। নিশ্চয়ই বিটা রশ্মি এটা কি আধানযুক্ত? বিটা রশ্মি ঋণাত্মক আধানযুক্ত। তাহলে ঋণাত্মক আধানযুক্ত, ঋণাত্মক, ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, তাই না? এটা ঋণাত্মক আর আলফাটা হচ্ছে ধনাত্মক। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বিটা হিসাবে চিহ্নিত করা হলো, খুবই ইম্পর্টেন্ট কথা। আচ্ছা কণার ভর, আচ্ছা সুতরাং তাহলে এ কোন দিকে অনেক বেশি কোণে বিচ্যুত হয়, সুতরাং এই রশ্মিগুচ্ছের তড়িৎ প্রকৃতি ঋণাত্মক প্রকৃতির হবে। তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই ঋণাত্মক প্রকৃতি। তাহলে আচ্ছা এইটাকে কেন আমি স্টার দিলাম, এক মিনিট, এইটাকে স্টার দেবো না, ধনাত্মক মেরুর দিকে যাচ্ছে, এর প্রকৃতিটা তো এখানে, প্রকৃতি হচ্ছে ঋণাত্মক। তাহলে এর প্রকৃতি কার প্রকৃতি? এটা হচ্ছে বিটা রশ্মির প্রকৃতি। বিটা রশ্মির প্রকৃতি তাহলে কি হলো? ঋণাত্মক প্রকৃতি। আলফা রশ্মি হচ্ছে ধনাত্মক আর গামা রশ্মি হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। এটা দেওয়া রয়েছে তড়িৎ নিরপেক্ষ, এটা এটা হচ্ছে তড়িৎ নিরপেক্ষ। ওই দুষ্টুমি করে, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক। বুঝতে পেরেছো? ঠিক। আচ্ছা একটা ছোট্ট জিনিস ভাবো, এইটা বলেছিল যে আলফা রশ্মি যখন হচ্ছিল, আলফা রশ্মি যখন বলছিলাম আমি, আলফা রশ্মির ক্ষেত্রে বললো যে খুব কম কোণে বিচ্যুত হলো। এর ক্ষেত্রে দেখো বলছে বেশি কোণে বিচ্যুত হওয়া, মানে কি এই বিচ্যুতির কথা বলেছে। এরকম সোজা যাচ্ছিল কণাটা, সোজা ছিল, কিছু কণা
এই রকম করে বেঁকে এলো, কিছু কণা এই রকম করে বেঁকে এলো, যেটাকে আমরা বিটা বলছি। আবার কিছু কণা এই রকম করে বেঁকে গেল, এই রকম করে বেঁকে গেল। তাহলে এই রকম করে যেটা বেঁকলো তাকে বলছে আলফা। দেখো এর বিচ্যুতি বলতে এই কোণটার কথা বলা হচ্ছে, এই যে কোণটা, এই যে কোণটা। এর ক্ষেত্রে দেখো কোণটা দেখো, এর ক্ষেত্রে কোণটা দেখো, এর ক্ষেত্রে কোণটা দেখো, আর এর ক্ষেত্রে কোণটা দেখো। এটা θ1 যদি বলি, এটা θ2 যদি কোণ বলি, তাহলে দেখো এখানে θ1টা গ্রেটার দেন θ2 দেখো, θ2 দেখো। মানে এই অ্যাঙ্গেলটা তাহলে কম, এই অ্যাঙ্গেলটা বেশি। তাহলে বেশি অ্যাঙ্গেল মানে নিশ্চয়ই বেশি কোণে বিচ্যুত হচ্ছে, মানে নিশ্চয়ই এই কণাটা নিশ্চয়ই হালকা কণা। এ ভারী বলেই তো বেশিটা বিচ্যুত হতে পারছে না। তুমি যদি সাপোজ ধরো কি বলবো, একটা হালকা কোনো একটা জিনিসকে ধরো কি বলবো কি বলবো কি বলবো কি বলবো তুমি একটা এত বড় পাথরকে শর্ট পাটে তোমরা দেখেছো থ্রো যখন করা হয়, যখন খুব ভারী দেওয়া হয় তখন তুমি তাকে ছুঁড়তে পারো না, তাই না? যখন হালকা দেওয়া হয় তুমি অনেকটা ছুঁড়ে দিতে পারো, তাই না? এর ক্ষেত্রেও সেরকম, যদি ভারী হয় তাহলে সে তুমি ছুঁড়তেই পারছো না, তুলতেই পারছে না, তাই না? এই জন্য বেশি কম কোণে, এটা তো যেহেতু হালকা তাই বেশি কোণে তুমি হচ্ছে ছুঁড়তে পারছো, উপরে তুলে তুমি ছুঁড়তে পারছো। কিন্তু তুমি একটা ওয়েটের যদি জিনিস হয়, তুমি এরকম করে উপরের দিকে তুলতে পারবে কি? এরকম করে উপরের দিকে তুলতে পারবে কি? মানে এর রেসপেক্টে তুমি অ্যাঙ্গেলটা তুমি ভাবো। এইরকম শর্টপাট যখন থ্রো হয়, যখন লোহার বল 2 কেজি লোহার বল দিয়ে দেওয়া হয়, তখন তুমি এই রকম করে ছুঁড়ো, তুমি এই রকম করে ছুঁড়তে পারবে? তাহলে এইটা যদি তোমার যদি প্লেন ধরে না হয়, এটা যদি তোমার এইটা ধরে না হয়, প্লেন যদি ধরে না হয়, এই রেসপেক্টে তুমি এই রকম করে ছুটছো শর্টপাটের ক্ষেত্রে লোহার বলকে, এই কোণে তুমি করছো, এই কোণে তুমি এইরকম করে ছাড়ছো, এই কোণে। কিন্তু যদি তোমাকে হালকা যদি তোমাকে বল দেওয়া হয়, ক্যাম্বিস বলগুলো, তুমি কি করে এইরকম করে ছুঁড়ে দাও, তাহলে তখন এই রেসপেক্টে তুমি এই অ্যাঙ্গেলে ছুঁড়ে দিচ্ছ, মানে অনেকটা বড় অ্যাঙ্গেল হয়ে গেল। ওটা বুঝতে পেরেছো? এটা সিম্পল একটা জিনিস, নিশ্চয়ই হালকা বলে ওই জন্য বিচ্যুতি বেশি হয়েছে। তো এখান থেকে আমি তাহলে সিদ্ধান্ত এটা আসতে পারি যে স্যার বিটা রশ্মি তাহলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত এবং নিশ্চয়ই হালকা হয়। এটা হচ্ছে আলফা কণা অপেক্ষা হালকা হবে। কোথায় গেল কোথায় গেল কণাগুলির ভর, এই যে কণাগুলির ভর আলফা কণা অপেক্ষা কম। তাহলে সবচেয়ে বেশি ভর এখানে কে গো? আলফা। আলফা হচ্ছে, আলফার ভর হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? হয়ে গেল। তো পরের দিকে এই জিনিসটা তুমি শিখবে, এই যে বিটা রশ্মি যেটাকে বলা হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি ইলেকট্রন কণার স্রোত। হ্যাঁ, পরের দিকে এটা শিখবে যে এই যে যেটাকে বিটা বলছো, এটাই অ্যাকচুয়ালি ইলেকট্রন কণার স্রোত হবে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? তাহলে আলফা বিটা গামা সবই হয়ে গেল এখানে। আচ্ছা, এখানে এটা বলে দেওয়া রয়েছে যে জেনে রেখো, আলফা রশ্মি হলো দ্বি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের স্রোত। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এই আলফা রশ্মি অ্যাকচুয়ালি কি জানো তো? আলফা হচ্ছে এই যে হিলিয়াম কণা, হিলিয়ামের 4 মানে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2 আর ভর সংখ্যা হচ্ছে 4, তার 2+ কণার স্রোত, তার চার্জ কত হবে? 2+। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আলফা কণা, এইটা হচ্ছে আলফা। ঠিক আছে, এটা মনে রাখবে। হিলিয়াম 2+ চার্জ কণার স্রোত হলো, এর সংক্ষেপে এইরকম লেখা হয়, হিলিয়াম 2+, সংক্ষেপে এইভাবে লেখা হয়, হিলিয়াম 2+ কণার স্রোত হচ্ছে এই আলফা কণা। তাহলে আলফা কণা অ্যাকচুয়ালি হিলিয়াম 2+ কণার স্রোত। হিলিয়াম নিউক্লিয়াসে কি কি থাকে? দুটো প্রোটন থাকে, তাহলে দুটি প্রোটন থাকে এবং দুটি নিউট্রন। দেখো 4 থেকে 2 বাদ দিলে নিউট্রন সংখ্যা পেয়ে যায়। প্রোটন সংখ্যা এই নিচে যেটা থাকে, তোমরা এটা জানো নিশ্চয়ই, জানো কি জানো না আমি বুঝতে পারছি না। নিচে যেটা থাকে সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, আজকে শেখাবো। আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এটা হচ্ছে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে অ্যাকচুয়ালি নিউট্রন সংখ্যা আসে। তাহলে নিউট্রন সংখ্যা 4 - 2, এগুলো সব শিখে দেওয়া হবে। 4 - 2 মানে হচ্ছে দুটো হচ্ছে নিউট্রন রয়েছে, আর প্রোটন প্রোটন আর ইলেকট্রন সমান সংখ্যা। এরপরে আমরা ডিসকাস করবো এগুলো। তাহলে প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা 4 - 2 মানে 2। ঠিক আছে, আসবো সব আস্তে আস্তে করে। আচ্ছা, বিটা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। আমি একটু আগে বলেছিলাম না যে অ্যাকচুয়ালি বিটা রশ্মি অ্যাকচুয়ালি কি? ইলেকট্রন কণার স্রোত। ইলেকট্রনও তুমি ক্যাথোড রশ্মি এক্সপেরিমেন্টে শিখলে ইলেকট্রনও ঋণাত্মক আধানযুক্ত, আর বিটা রশ্মিও সেই ঋণাত্মক আধানযুক্ত। আর গামা কি? গামা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। গামা হলো, ওই জন্য বিটার ক্ষেত্রে কণা ইউজ করা হবে, আলফার ক্ষেত্রে কণা ইউজ করা হবে, কিন্তু গামার ক্ষেত্রে বেশিরভাগ সময় গামা কণা বলা হবে না, গামা রশ্মি বলা হবে। তাহলে এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে করে রাখবে। এটা শর্ট কোশ্চেনে আসতে পারে, এইগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, খুব ভালো করে করে রাখবে, দেখবে পরীক্ষায় কোশ্চেন চলে আসবে এখান থেকে। ঠিক আছে।
ওকে, এরপরে আসল জিনিসে আসছি, সেটা হচ্ছে এই যে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমরা বলছিলাম বাবু, যে রাদারফোর্ড, সায়েন্টিস্ট রাদারফোর্ড অ্যাকচুয়ালি থমসনের যে পরমাণু মডেল যেটা দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধাচরণ করছিল। রাদারফোর্ড এক্সপেরিমেন্টের মাধ্যমে বললেন যে থমসনের মডেলটা কিন্তু ঠিক নয়। থমসন চার্জের যে নিউট্রালিটির কথা বলেছিলেন, প্রসমার কথা বলেছিলেন, সেটা ঠিক আছে, যে পজিটিভ নেগেটিভ মিলে মোটামুটি নিউট্রাল নিস্তরিত হয় পরমাণু, সেটা ঠিক ছিল। কিন্তু ওই যে ইলেকট্রন এবং প্রোটন মানে পজিটিভ এবং নেগেটিভ চার্জযুক্ত কণা সুষম গোলকে চতুর্দিকে ছড়িয়ে থাকে, এই যে চতুর্দিকে ছড়িয়ে থাকে এই কথাটা কিন্তু থমসনের এই কথাটা কিন্তু ভুল ছিল। তাহলে সেটাকে রেকটিফাই করা হবে সোমারফিল্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। সোমারফিল্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, আমি যেরকমভাবে আগেরটা যেরকমভাবে তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম, তোমার ওই বেকারেলের ক্ষেত্রে যেরকম বোঝালাম, সেই রকমভাবে তোমাকে এই আলফা কণা রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা তোমাকে বুঝিয়ে তারপরে তার থেকে কি সিদ্ধান্ত এলো সেটা আমি জানাবো। তো বলে দিই ছোট্ট করে যে এই রাদারফোর্ডের এই যে এক্সপেরিমেন্ট আলফা কণার যে পরীক্ষা, এখান থেকে অ্যাকচুয়ালি কিন্তু পরমাণুর যে গঠন সম্বন্ধে একটা যে সুচিন্তিত যে ধারণা এবং যে একটা যে স্পষ্ট ধারণা কিন্তু এখান থেকে ডেভেলপ হয়েছিল। ঠিক আছে, থমসনের মডেল থেকে অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখান থেকে একটা মোটামুটি একটা সায়েন্টিফিক একটা পরমাণু মডেলের ধারণা কিন্তু পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, এইটা হচ্ছে সেই আলফা কণা পরীক্ষার কি ছিল যেন, হ্যাঁ, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আমি তোমাকে এক্সপেরিমেন্টটা একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বইতে তো সমস্ত জিনিসপত্র রয়েছে, আমি জাস্ট তোমাকে একবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি হয়েছে। এখানে একটা আলফা কণার উৎস নেওয়া হয়েছে, আলফা কণার তেজস্ক্রিয় কণা, ওই কি একটা কণা নেওয়া হয়েছে, আমি একটু দেখে তোমাকে বলে দিচ্ছি। আলফা কণা, হ্যাঁ, বিসমাতের একটা বিসমাত 83 214, বিসমাত 83 214, এখানে বিসমাতের একটা আইসোটোপ নেওয়া হয়েছে, বিসমাত 83 আচ্ছা 214 একটা আইসোটোপ নেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, বিসমাতের একটা নিউক্লিয়াস নেওয়া হয়েছে আর কি। তো বিসমাতের একটা পরমাণু নেওয়া হয়েছে, নিউক্লিয়াস আরে এখন তো আবিষ্কার হয়নি, আমি বেকার বলছি, ওটা বলা ঠিক নয়, এখন তো নিউক্লিয়াস বলে কিছুই জানি না, আমি সবই জানি কিন্তু জানি না আর কি। তো বিসমাতের একটা পরমাণু নেওয়া হয়েছে যেখান থেকে মোটামুটি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে, তো সেটা আলফা কণার উৎস হিসাবে কাজ করছে, আলফা কণা এখান থেকে বেরোবে। এখানে খুব পাতলা একটা ছিদ্রযুক্ত একটা লেড রাখা হয়েছে, ছিদ্রযুক্ত একটা লেডের প্লেট রাখা হয়েছে, ওই ছিদ্রযুক্ত লেডের প্লেটের মধ্য দিয়ে এই আলফা কণাগুলো এখান থেকে বেরোবে, এখান থেকে বেরোবে, দিয়ে বেরিয়ে গিয়ে এগুলো পড়বে কোথায়, এগুলো পড়বে একটা পাতলা একটা সোনার পাত। হ্যাঁ, পাতলা এখানে কি কিছু দেওয়া রয়েছে, পাতলা কতটা পাতলা হবে কিছু না, সেরকম কিছু বলা হয়নি। তো একটা পাতলা, হ্যাঁ, 0.004 mm, 0.044 004 0.004 mm, মানে এত মিলিমিটার, খুবই পাতলা একটা সোনার পাত, তার মধ্য দিয়ে এই পাতলা পাতলা পাতের মধ্য দিয়ে এই যে রশ্মি এখান থেকে বেরোচ্ছে, তেজস্ক্রিয় রশ্মিটা এখান থেকে বেরোচ্ছে, আলফা রশ্মিটা এখান থেকে বেরোচ্ছে, এগুলোকে চালনা করা হবে এই সোনার পাতের উপর, মানে মধ্য দিয়ে একে চালনা করা হবে। আচ্ছা, তার বাইরে কি এরকম রিংয়ের মতো একটা জিনিস রাখা হয়েছে, যেটা মোটামুটি এখানে একটা কম্পাউন্ডের প্রলেপ দেওয়া রয়েছে, একটা যৌগের প্রলেপ দেওয়া রয়েছে, যেটাকে বলা হয় জিঙ্ক সালফাইড। তাহলে জিঙ্ক সালফাইড এখানে হচ্ছে একটা এই বাইরে একটা রিংয়ের মতো জিনিস রাখা হয়েছে, যেখানে কি তার বাইরে মানে ভেতরের দেওয়ালে কি প্রলেপ দেওয়া রয়েছে, যে ভেতরের দেওয়ালে জিঙ্ক সালফাইড যেটা সংকেত হচ্ছে কি, জিঙ্ক সালফাইড হচ্ছে ZnS, এর একটা প্রলেপ এইখানে ভেতরে দেওয়ালে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই জিঙ্ক সালফাইডে যদি এই আলফা কণা গিয়ে যদি অ্যাটাক করে না, এখানে বিন্দু বিন্দু লাইট তৈরি হয় আর কি, তো সেখান থেকে মোটামুটি বোঝা যায় যে আলফা কণাগুলো গিয়ে ওখানে ধাক্কা মারছে। তাহলে এখানে কি দেওয়া রয়েছে, জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া রয়েছে, এখান থেকে আলফা কণার উৎস হিসাবে বিসমাতের বিসমাতের পরমাণুকে নেওয়া হয়েছে, এই পরমাণুটাকে এখান থেকে এই ছিদ্রযুক্ত লেডের মধ্য দিয়ে এই আলফা কণাগুলো বেরোলো, দিয়ে বেরোনোর পরে একটা তো নয়, অনেকগুলো এরকম রশ্মি বেরোচ্ছে, এই রশ্মিগুলো বেরিয়ে কাকে ভেদ করে যাচ্ছে, এই রশ্মিগুলো বেরিয়ে সোনার পাতকে, পাতলা একটা সোনার পাত, এটাকে ভেদ করে যাচ্ছে। আর বাইরে কি রয়েছে, জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দা রয়েছে। আর যখনই আলফা কণাগুলো ওই সোনার পাত থেকে বেরোবে, দিয়ে এখানে ওখানে এই যে জিঙ্ক সালফাইডের উপরে যখনই গিয়ে পড়বে,
তখন তারা বিন্দু বিন্দু আলো তৈরি করবে। ঠিক আছে, তো সেখান থেকে বোঝা যায় যে কোথায় মানে কোথায় ওই আলফা কণাগুলো গিয়ে পড়ছে, ওই পর্দার কোন অঞ্চলে পড়ছে, এখানে পড়ছে নাকি এখানে নাকি এখানে পড়ছে বোঝা যাবে। ঠিক আছে, তো এটা ছিল সেট আপ। এবার এক্সপেরিমেন্ট শুরু করা হলো, আলফা কণার উৎস এখান থেকে হচ্ছে আলফা কণাগুলোকে এখানে চালনা করা হলো, সোনার পাতের মধ্যে দিয়ে ভেদ করে এরা গেল। যাওয়ার পরে পর্যবেক্ষণে এটাই দেখা গেছে যে বেশিরভাগ কণাই হচ্ছে সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, সোজাসুজি এরকম করে বেরিয়ে চলে আসছে, যে জিঙ্ক সালফাইডের প্রলিপ্ত পর্দাতে ওরা হচ্ছে প্রতিপ্রভা সৃষ্টি করছে, এখানে বিন্দু বিন্দু আলো তৈরি করছে। আর খুব কম সংখ্যক কণা এরকম সোজা যাচ্ছিল, তো খুব কম সংখ্যক কণা কি করছে, এরকম করে এরকম বিচ্যুত হয়ে যাচ্ছে আর কি, বিচ্যুত হয়ে যাচ্ছে, এরকম করে বিচ্যুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিচ্যুত হয়ে যাচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এদের মধ্যে খুবই কম সংখ্যক, মানে খুবই বলতে প্রায় 20,000 কণার মধ্যে একটা খানিক কণা, তারা কি হচ্ছে একদম ডিরেক্টলি এরকম আসছে, 20,000-এর মধ্যে একটা এরকম ডিরেক্টলি যাচ্ছে, আবার ডিরেক্টলি আবার ব্যাক করে চলে আসছে, মানে যাচ্ছে যেই সঙ্গে যাচ্ছে সেই সময় আবার ব্যাক করে আসছে, এই সোজাই যাচ্ছে আবার এখানে আঘাত করে আবার ব্যাক করে আসছে, মানে এটা হচ্ছে প্রায় 20,000-এর মধ্যে 20,000-এর মধ্যে একটি, মানে খুবই কম সংখ্যক কণা এই কাজটা করছে, যারা ডিরেক্টলি মারছে ডিরেক্টলি আবার বেরিয়ে আসছে। তাহলে বেশি সংখ্যক কণা, মন দিয়ে শুনবে, তাহলে বেশি সংখ্যক কণা তারা হচ্ছে বেরিয়ে সোজা চলে যাচ্ছে, দিয়ে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দাতে গিয়ে তারা উজ্জ্বল বর্ণ সৃষ্টি করছে। খুব কম সংখ্যক, মানে তার থেকে একটু কম সংখ্যক, তাহলে সবচেয়ে বেশি সংখ্যক হচ্ছে সোজা বেরিয়ে যাচ্ছে, তার থেকে একটু বেশি সংখ্যক হচ্ছে এরকম মানে কি না, তার থেকে একটু কম সংখ্যক এরকম বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে দেখো, এইটা হচ্ছে আমাদের মেন। ঠিক আছে, মেন রশ্মি, তার এর রেসপেক্টে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাঙ্গেলে তারা হচ্ছে গিয়ে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দাতে গিয়ে ওরা ধাক্কা মারছে, ফলে এখানে কালার জেনারেট করছে। আর খুবই কম সংখ্যক, যেটা প্রায় 20,000-এর মধ্যে একটি কণা, যারা হচ্ছে ডিরেক্টলি অ্যাটাক করে ডিরেক্টলি ফিরে আসছে, মানে সোজা গিয়ে সোজা চলে আসছে। তো এইটা হচ্ছে আমরা পর্যবেক্ষণে দেখলাম। এখান থেকেই সিদ্ধান্ততে কি আসবো, সেইটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্তটা হচ্ছে এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। তাহলে পরীক্ষাটা বোঝা গেল, পরীক্ষাটা এখান থেকে বুঝে গেছো। এই যে জিনিসটাকে আমি এবার জুম করে পরের পৃষ্ঠায় তোমাকে দেখাবো, যে এখান থেকে সিদ্ধান্ততে আমরা কি উপনীত হতে পারি, কি সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। মোটামুটি বুঝতে পারছো, এখানে সোনার যে পরমাণুকে, এটা গোল্ডের যেহেতু প্লেট, সোনার পরমাণুকে সে গিয়ে অ্যাটাক করছে। আলফা কণাগুলো কোথায় অ্যাটাক করছে, আলফা মানে হিলিয়াম 2+ কণার স্রোত, হিলিয়াম 2+ মানে ভর সংখ্যা হচ্ছে তার 4 আর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 2, এবং 2+ চার্জ রয়েছে, সে সোজা গিয়ে কোথায় মারছে, এই সোনার পরমাণুকে গিয়ে অ্যাটাক করছে, সোনার পরমাণুকে গিয়ে অ্যাটাক করছে, দিয়ে সেই রশ্মিগুলো কখনো এইরকম করে বেঁকে যাচ্ছে, কখনো এরকম করে, কখনো সোজা, কখনো একটা পুরো ডিরেক্টলি মেরে ডিরেক্টলি বেরিয়ে আসছে। এখান থেকে আমরা কি শিখলাম দেখো, এটাকে যদি আমাদের অ্যানালিসিস করতে হয় তাহলে আমাদের এই ছবিটা ভালো করে বুঝে নিতে হবে। এই ছবিটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো, হিলিয়াম 2+ কণার স্রোত ছিল। হিলিয়াম 2+ কণা বলতে এরকম 2+ এখানে লেখা রয়েছে, হিলিয়াম কণার স্রোত বলতে হিলিয়াম 2+ কণার স্রোত, এগুলো 2+ কণা, এগুলো সব আলফা রশ্মি, আলফা কণা, সব আলফা কণা এরকম। মানে তুমি ভাবো সেই আলফা কণার স্রোত যেগুলো আসছিল সোনার পাতকে, মানে ওই লেট ছিদ্রর মধ্য দিয়ে যেগুলো আসছিল, আস্তে আস্তে এইটা হচ্ছে ধরো গোল্ডের বা হচ্ছে সোনার একটা পরমাণু, তো পরমাণুতে গিয়ে ওরা অ্যাটাক করছে। কিছু কণা হচ্ছে দেখো এইরকম আলফা কণা এরকম কিছু একটা এরকম হচ্ছে বেঁকে চলে যাচ্ছে, কেউ একদম সোজা এরকম গিয়ে সোজা আবার ফিরে আসছে, কেউ আবার এরকম করে সাইডে অ্যাটাক করে এরকম করে ফিরে আসছে, এরকম জিনিসটা হচ্ছিল। আমরা তার ভেতরে ঢুকে যাচ্ছি এবার জুম করে, এই যে সোনার প্লেটটা যেটা ছিল ওই সোনার প্লেটের একটা ক্ষুদ্র অংশে সে অ্যাটাক করছে, সেইটাকে আমি জুম করে দিয়েছি এখানে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি একটা সিম্পল, তোমাকে একটা আমি ডায়াগ্রাম দেখাতে চাই এখানে। তুমি এই জিনিসটা যদি একটু কল্পনা ইমাজিন করতে পারো তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে। ধরো সাপোজ এইরকম তুমি একটা রিং নিয়েছো, এই যে রিং, সাইকেলের যে রিংগুলো হয় না, রিং নিয়ে নিয়েছো, তার কোনো স্পোক আরে তুমি সব তুলে দিয়েছো, রিং যেগুলো আমরা ছোটবেলায় গড়াতাম, বা টায়ার তুমি নিয়ে নিয়েছো, টায়ার বা রিং নিয়ে নিয়েছো, এটা হচ্ছে সেই টায়ার বা রিং। ঠিক আছে, এটাকে দড়ি দিয়ে তুমি ঝুলিয়ে দিয়েছো, এখানে একটা কাঠ রেখেছো, কাঠের বা হচ্ছে ডালের সঙ্গে তুমি হচ্ছে বেঁধে দিয়েছো, দিয়ে ঝুলিয়ে দিয়েছো। ঠিক আছে, এরকম করে তুমি ঝুলিয়ে দিয়েছো, এই দড়িটাকে ঝুলিয়ে দিয়েছো। ঠিক আছে, এই দড়িটাকে মানে দড়ি দিয়ে এইটাকে ঝুলিয়ে দিয়েছো, কাকে এটা ঝুলিয়েছো, ওই রিংটাকে ঝুলিয়ে দিয়েছো। এই রিংয়ের এই জায়গাটা থেকে পুরো ওই এক্স্যাক্টলি ওই জায়গা থেকে একটা তুমি কি একটা দড়ি বেঁধে একটা বল, এখানে ক্যাম্পিস বল,
একটা বলকে তুমি ওখান থেকে ঝুলিয়ে দিয়েছো, বলকে তুমি ওখান থেকে ঝুলিয়ে দিয়েছো, বলকে তুমি ওখান থেকে ঝুলিয়ে দিয়েছো। তাহলে কি হলো, এইখান থেকে হচ্ছে এইটা তোমার কাঠ, ঠিক আছে, এটা তোমার কাঠ বা গাছ, সেখান থেকে তুমি হচ্ছে একটা দড়ির মাধ্যমে এটাকে বেঁধেছো, দিয়ে সেখান থেকে তুমি একটা ক্যাম্পিস বলকে এটাকে ঝুলিয়েছো। এটা হচ্ছে একটা ক্যাম্পিস বল, ঠিক আছে, এটা হচ্ছে একটা ওই যে ক্রিকেট খেলা হয় যে বল, সেই বলটা এখানে তুমি লাগিয়েছো, ঝুলিয়ে দিয়েছো এখানে, ঠিক আছে, ছোট একটা বল। এবার আমি তোমার সঙ্গে একটা গেম খেলছি, বা তুমি তোমার ভাইয়ের সঙ্গে তুমি একটা গেম খেলছো, তোমাকে বলা হলো যে তোকে একটা বল দেওয়া হলো, একটা সেই রকম একটু দূরে দাঁড় করে দেওয়া হয়েছে, যথেষ্ট দূরে দাঁড় করে দিতে, ধরো তুমি এখানে দাঁড়িয়েছো, তোমার থেকে ধরো 10 হাত দূরে তোমার ভাইকে তুমি বলছো, আচ্ছা ছুঁড়ে তুই এই বলটা বা একটা ঢিল দিয়ে দিয়েছো, বলটা বা ঢিলটা ছুঁড়ে তুই কতবার এইটাকে লাগাতে পারবি, এই যে গ্রিন যে বলটা রয়েছে ক্যাম্বিস বলটা, এটাকে তুই কতবার লাগাতে পারবি। তাহলে তোমরা খেলা শুরু করবে। তুমি নিশ্চয় বুঝতে পেরে গেছো, স্যার প্রথমে মারা হলো কি এটাই লাগবে, খুব কম বারই লাগবে না, তুমি মারলে মিস, চলে গেল, সাইড দিয়ে চলে গেল। আচ্ছা যখন এরকম সাইডে যখন ধরো ডিরেক্টলি, তুমি তো ডিরেক্টলি পুরো এখানে মারতে পারছো না, তোমাকে বলেছে একদম মিডলে মারবে, ধরো কখনো একটা সেই যে বলটা কখনো এরকম ঘেসে চলে গেল, ঘেসে যখন এরকম যাবে, তুমি অ্যাটাক করছো কিন্তু সে ঘেসে চলে যাচ্ছে, ঘেসে যখন বলটা যাচ্ছে তাহলে সে কি করবে গো, একে একটুখানি নড়িয়ে দেবে কিন্তু সে বাবুরাম এইরকম করে চলে যাবে, কি তাই তো। আবার যখন এই সাইডে যখন অ্যাটাকটা হবে, মানে বলটাকে যখন আঘাত করবে তখন কি হবে, সে এই দিকে এরকম করে পাঠিয়ে দেবে। আবার যখন আর একটু ধারে যখন অ্যাটাক করবে তখন একদম সাইড দিয়ে এরকম করে, সাইড দিয়ে এরকম করে বের করে দেবে। কল্পনা করো এরকম করে তুমি বলটা এরকম করে ছুঁড়ে মারছো, এরকম করে বলটা ছুঁড়ে মারছো, তাহলে যদি এরকম সাইডে লাগে তাহলে বলটা এইরকম করে এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, কিন্তু খুব কম বারই তুমি একদম ডিরেক্টলি বলের ওই মাঝখানে মিডিল বরাবর তুমি অ্যাটাক করবে, এই মিডিলে অ্যাটাক করবে। যখনই দেখবে বলের পুরো মিডিলে বসবে, দেখবে প্রায় সেই রকম অ্যাঙ্গেলে তোমার দিকে ছুটে আসবে, দেখবে এরকম করে ডিরেক্টলি মারছো, ডিরেক্টলি দেখবে এইরকম করে চলে আসছে। তার সংখ্যা কীরকম গো, তার সংখ্যা স্যার খুবই কম, মানে আমি যদি ভাইকে 100 বার খানিক টার্গেট দিই, 100 বারে একবার খানিকও হবে না, 1000 বারে হয়তো একবার খানিক হতে পারে, তাই না, একদম ডিরেক্টলি মাঝখানে বসবে, মাঝখানে বসলে তো সে পুরো বলটাকে, আবার এখানে বল রয়েছে, আবার যদি মাঝখানে যদি পড়ে তাহলে সেইটাকে পুরোপুরি সোজা বের করে দিয়ে আসবে, আমি ধরে নিলাম সোজা বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারছো, স্যার কেন এখানে পুরোপুরি মিডলে আমি লাগাতে পারছি না, যদি বলটার সাইজ যদি এইরকম হতো, বলটার সাইজ যদি এইরকম বড় হতো, এই সবুজটা যদি এত বড় যদি হতো, এত বড় যদি সবুজটা হতো, তাহলে স্যার আমার কিন্তু মারার টেন্ডেন্সি, মানে এই মাঝখানে লাগার টেন্ডেন্সি অনেক বেশি ছিল, তাই তো। কিন্তু স্যার এখানে এই যে মাঝখানের জায়গাটা খুব ছোট হওয়ার জন্য, মাঝখানের জায়গাটা ছোট হওয়ার জন্য আমি কিন্তু ডিরেক্টলি মাঝখানে অ্যাটাকটা বেশিবার করতে পারছি না, মানে মাঝখানে আঘাতটা বেশিবার করতে পারছি না, তাই তো। এইটাই তুমি এর সঙ্গে রিলেট করো। দেখো তুমি এই যে বলটা ছুটছো, এই যে তুমি ক্যাম্বিস বলটা ছুটছো, গ্রিন বল, যে গ্রিন বলটা তুমি ছুটছো, এই গ্রিন বলটাকে তুমি ভাবো আলফা কণা, তুমি এই গ্রিন বলটাকে তুমি ভাবো আলফা কণা, এবং এই যে মাঝখানের যে জিনিসটা, এইটা হচ্ছে তুমি এইটাকে পুরোটা পরমাণু ভাবো, তাহলে এইটাকে পুরোটাকে তুমি কি ভাবো, এটা হচ্ছে তুমি পরমাণু ভাবো, এটা পুরোটাকে তুমি পরমাণু ভাবো, আর এটা আলফা কণা দিয়ে তুমি অ্যাটাকটা করছো, এইটাকে তুমি আলফা কণা ভাবো, আলফা কণা দিয়ে তুমি কি করছো, এই আলফা কণা দিয়ে তুমি হচ্ছে এটাকে অ্যাটাক করছো, আলফা কণা দিয়ে তুমি এখানে আলফা কণা দিয়ে, সরি এই কালি দিয়ে করছি, এখানে তুমি আলফা কণা দিয়ে তুমি অ্যাটাক করানোর চেষ্টা করছো, এটা হচ্ছে আলফা কণা, এটা হচ্ছে আলফা কণা, আলফা কণা দিয়ে তুমি অ্যাটাক করানোর চেষ্টা করছো। দেখো এই জায়গাটা ছোট বলেই তো যে সাইডে সাইডে করে বেরিয়ে চলে যাচ্ছে, যদি মাঝখানে এই জায়গাটা যদি বড় হতো তাহলে কিন্তু সে ডিরেক্টলি অ্যাটাক করে চলে আসতো। পুরো জিনিসটা এর সঙ্গে তুমি ম্যাচিং করাও, এই আলফা কণা তোমার সে ক্যাম্বিস বল এরকম করে যাচ্ছে, তুমি এইটা তুমি ভাবো তুমি রিংটাকে ঝুলিয়েছো, এটা রিংটাকে দড়ি দিয়ে ঝুলিয়েছো, আর তুমি ক্যাম্বিস বলটাকে তুমি ভাবো আলফা কণা, আলফা কণা তুমি এরকম বারবার মারছো, তাহলে খুব কম দেখো একটা খানিক কোণা দেখো পুরো মাঝখানে অ্যাটাক করে আবার সোজা ঘুরে এসছে। বেশিরভাগ কোণা দেখো, বেশিরভাগ যে ক্যাম্পিস বল এখানে যেরকম সাইডে অ্যাটাক করে সাইডে চলে যাচ্ছিল, এখানেও কিন্তু দেখো বেশিরভাগ কোণাই এই মাঝখানের জায়গাটাতে অ্যাটাক করে, মাঝখানে যেখান থেকে তুমি দড়ি দিয়ে আবার ঝুলিয়েছো, যেটা এখানে দেখাচ্ছি দড়ি দিয়ে যেখান থেকে ঝুলিয়েছো, তাহলে খুব কম সংখ্যক কোণায় দেখো এরকম ডিরেক্টলি অ্যাটাক করছে, আর বেশিরভাগ কোণায় সাইডে লেগে এইদিকে চলে আসছে, সাইডে লেগে এইদিকে চলে আসছে, সাইডে লেগে এইদিকে চলে আসছে, দেখো যেটা এখানে হয়েছিল।
সাইডে অ্যাটাক করছে, দিয়ে এদিকে চলে আসছে, সাইডে মেরে এদিকে চলে আসছে, সাইডে মেরে এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে, কেউ এদিকে চলে আসছে, এদিকে চলে আসছে। এর ক্ষেত্রেও নিশ্চয়ই সেরকম হচ্ছে। পুরো এইটার সঙ্গে তুমি রিলেট করো। তাহলে এখান থেকে রাদারফোর্ড এই সিদ্ধান্তে এলেন যে এটা যদি পুরোটা যদি পরমাণু হয়, তোমার যে রিংটা যেটা চাকাটা যেটা সেটা যদি পরমাণু হয়, পরমাণুর নিশ্চয়ই মাঝখানে এমন একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু তার পুরো ভরটা কেন্দ্রীভূত রয়েছে, ভরটা পুরোপুরি সেখানেই জমা রয়েছে, এবং সে যে জায়গাটায় ভরটা রয়েছে সেই জায়গাটা নিশ্চয়ই খুবই ক্ষুদ্র পরিমাণের। তার না হলে যদি পুরো অঞ্চল জুড়ে সেটা যদি থাকতো তাহলে তো এইটা তো পুরোটা তো মানে পুরোটাতে তো আলফা কণা সহজে অ্যাটাক করে দিতে পারতো। বেশিরভাগ কণা কেন বেরিয়ে চলে যাচ্ছে, বেশিরভাগ কণা কেন বেরিয়ে যাচ্ছে, তার কারণ দেখবে আচ্ছা এখানে অ্যাটাক করে যারা করছে তারা তো ভেঙে যাচ্ছে, তাহলে বেশিরভাগ কণায় কিন্তু সোজা তুমি লাগাতেই পারবে না, বলকে লাগাতে পারবে না, সোজা বেরিয়ে চলে যাবে। তাহলে এখানেও কিন্তু অনেকখানি কণা কিন্তু এরকম সোজা হয়েও অনেকখানি কণা বেরিয়ে যাবে। এবার তুমি বলবে স্যার কেন হালকা কোণে বেঁকে যাচ্ছে, তার কারণ এখানে যে মাঝখানে এই যে মাইনাস চার্জের যে কণাগুলো রয়েছে হালকা করে একটু এদিক ওদিক করে দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এই যে পরমাণুতে তাহলে মাঝখানে এমন একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে খুবই কম ভর রয়েছে, মানে খুবই কম জায়গা রয়েছে যেখানে কিন্তু সমস্ত ভরটা কেন্দ্রীভূত রয়েছে। সেইটার নাম কি দিলেন সায়েন্টিস্ট রাদারফোর্ড? সেটার নাম দিলেন নিউক্লিয়াস, যেখানে সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে। এবং সেইখানে যে ভরটা সেই ভরটা কিন্তু সমস্ত পরমাণুর ভর হিসাবে বিবেচিত হচ্ছে, এবং এই জায়গাটা কিন্তু খুবই ক্ষুদ্র। ব্যাপারটা বুঝতে পেরেছি তো? খুবই ক্ষুদ্র না হলে তো সব অ্যাটাক করে দিত, আলফা কণা তো সব গিয়ে অ্যাটাক করে দিত ওখানে, তাই না? তাহলে খুব ক্ষুদ্র জায়গায় সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে পরমাণুর, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। আর মাইনাস চার্জযুক্ত যে কণাগুলো যেগুলো ইলেকট্রন বলেছিলাম, যেটা থমসনের মডেলে ইলেকট্রন নেগেটিভ চার্জ বলা হয়েছিল, নেগেটিভ চার্জ ইলেকট্রন আবিষ্কার হলো তো ক্যাথোড রশ্মিতে। তাহলে যে নেগেটিভ চার্জযুক্ত তারা কোথায় রয়েছে? তারা নিশ্চয়ই ওই নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জে, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ এখনো আবিষ্কার হয়নি, আমি জানি বলে সব বলে দিচ্ছি। তাহলে নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো রয়েছে নিশ্চয়ই, মানে ইলেকট্রনগুলো কোথায় রয়েছে? ইলেকট্রনগুলো নিশ্চয়ই নিউক্লিয়াসের বাইরে নিশ্চয়ই ঘোরাঘুরি করছে। তাহলে ইলেকট্রনগুলো কোথায় রয়েছে? নিউক্লিয়াসে নেই স্যার, বাইরে কোথাও ঘোরাঘুরি করছে। এবং স্যার এই ইলেকট্রনে কেন আঘাত করে, কেন তারা খুব বেশি কোণে মানে বিচ্যুত হয়ে যাচ্ছে না? কেন স্যার ইলেকট্রনে গিয়ে আঘাত করছে না, ইলেকট্রনে গিয়ে কেন ডিরেক্টলি অ্যাটাক করে চলে আসছে না? তার কারণ ইলেকট্রন নিশ্চয়ই স্যার খুবই হালকা, নিশ্চয়ই ভারী। আলফা কণা তোমাদের তো বলা হয়েছে, আলফা মানে হচ্ছে হিলিয়াম 4 কণার স্রোত, আর ইলেকট্রনের ভর তুমি একটু পরে দেখতে পাবে, ইলেকট্রনের ভর হচ্ছে খুবই নগণ্য। এর ভর বেশি বলে দেখো তুমি একটা লরিকে অ্যাটাক করছো তুমি সাইকেলকে, তাহলে সাইকেলের কি কিছু মানে লরির কি কিছু হবে? এর ভর তো অনেক বেশি, লরির ভর তো অনেক বেশি। এটা তুমি ভাবো লরি, তাই না? 2 কুইন্টাল, তো খুবই কম ভর, তাই না? যদি তাকে ধাক্কা মারে তো কোনো ডোন্ট কেয়ার, একে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুরো, তাই না? তাহলে লরি যদি একে ধাক্কা মারে তাহলে লরির কিছু হবে না, এটার কিছু এদিক ওদিক হতে পারে কিন্তু এর কিছু হবে না, এ সোজাই বেরিয়ে চলে যাবে। এই জন্য এর ভর যেহেতু কম তাই কিন্তু এর গতিপথের খুব একটা পরিবর্তন হবে না যখন ইলেকট্রনকে অ্যাটাক করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে নিশ্চয়ই স্যার পরমাণুর বেশিরভাগ অংশই কিন্তু ফাঁকা রয়েছে, না হলে এত কণা গিয়ে কেন বেরিয়ে যাচ্ছে, এত কণা কেন, আলফা কণা কেন বেরিয়ে চলে যাচ্ছে? নিশ্চয়ই পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, এখানেও বেশিরভাগ কণাই কিন্তু সোজা এরকম করে বেরিয়ে চলে যাবে, এরকম ওপাশে চলে যাবে, রিংয়ের ওপাশে চলে যাবে। কেন বেশিরভাগ কণা বেরিয়ে চলে যাচ্ছে? বেশিরভাগ অংশ ফাঁকা বলে। তাই পরমাণুর ক্ষেত্রেও কিন্তু এখান থেকে বোঝা গেল পরমাণুর ক্ষেত্রেও বেশিরভাগ অংশ ফাঁকা থাকবে, মাঝখানে খুব কম জায়গা যেখানে কিন্তু তার ভরটা কেন্দ্রীভূত থাকবে, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি। আর ইলেকট্রনগুলো কোথায় থাকবে? নিশ্চয়ই বহিস্থ কক্ষে, মানে বহিস্থ কক্ষ নয়, মানে নিউক্লিয়াসের বাইরের যে জায়গাগুলো রয়েছে সেই সকল জায়গাগুলোতে ওরা ইলেকট্রনগুলো থাকবে এদিক ওদিক করে। ঠিক আছে, তাহলে আগে যেটা থমসনে বলা হয়েছিল যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ চারিদিকে ছড়িয়ে থাকবে, সেটা ভুল হয়ে গেল। পজিটিভ চার্জ হ্যাঁ, যে মোট যে ভরটা সেটা কিন্তু মাঝখানে কেন্দ্রীভূত থাকবে। বারবার পজিটিভ চার্জ বলছি, তাই আমি বলেই দিই যে এই যে আলফা কণা যেগুলো যাচ্ছে, এই আলফা কণা দেখো যেহেতু আলফা কণার ক্ষেত্রে হিলিয়াম 2+ কণার স্রোত, যেহেতু আলফা কণা মানে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা, তাহলে এটা যদি নেগেটিভ চার্জযুক্ত হতো, মাঝখানে যে জায়গা যেটাকে নিউক্লিয়াস বলছি, এটা যদি পজিটিভ চার্জযুক্ত না, যদি নেগেটিভ চার্জযুক্ত হতো, তাহলে আলফা কণা তো পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ নিয়ে যাচ্ছে, নেগেটিভ চার্জ, তাহলে তো তাকে টেনে নিত, তাকে টেনে নিত। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি নেগেটিভ চার্জ হতো তাহলে
পজিটিভ চার্জ যাচ্ছে, পজিটিভ চার্জযুক্ত কণা যাচ্ছে, তাহলে এ বেঁকে যাবে কেন? এ তো তাকে টেনে নেবে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, এ তো তাকে নিয়ে নেবে, এ তাকে নিয়ে নিত। তাহলে নিশ্চয়ই স্যার এর যা এর পজিটিভ চার্জ, নিশ্চয়ই স্যার এই মাঝখানের যে চার্জটা এটাও নিশ্চয়ই পজিটিভ, না হলে একে তো এ টেনে নিত, এ বিকর্ষণ করছে বলেই তো সাইড দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, না হলে তো এই যে এরকম অ্যাটাক করছে এ তো টেনে নিত তাকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে এ পজিটিভ চার্জ, নিশ্চয়ই নিউক্লিয়াসটাও পজিটিভ চার্জ, ওই জন্য বিকর্ষণ করে বেরিয়ে চলে যাচ্ছে, টানছে না নিজের দিকে। তাহলে এখান থেকে আমরা বললাম যে নিউক্লিয়াস কিন্তু ধনাত্মক চার্জযুক্ত, অর্থাৎ প্লাস ভি মানে কি পজিটিভ। তাহলে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত বা হচ্ছে ধনাত্মক চার্জগ্রস্ত, ধনাত্মক চার্জগ্রস্ত। নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জগ্রস্ত। বুঝতে পেরেছ? নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জগ্রস্ত। তাহলে এইখান থেকে পুরোপুরি আমাদের যে জিনিসটা আমরা যেটা পেলাম রাদারফোর্ডের এই মডেল থেকে আমরা যে জিনিসটা পেলাম সেইটা এখানে আমরা পুরোপুরি পুরো জিনিসটা এখানে আমরা পুরোপুরি এখানে ডিসকাস করে দেবো। যে রাদারফোর্ডের মডেল থেকে আমরা যে সিদ্ধান্তগুলো পেলাম সেটা এখানে আমরা ডিসকাস করব। ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি অংশ, রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি অংশ, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, এইটা যে হচ্ছে এইটা মাঝখানের যে জায়গা এটাকে নিউক্লিয়াস, যেটা পজিটিভ চার্জযুক্ত। আর কি নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল, যেটা আমরা বললাম এক্ষুনি যে মাঝখানে হচ্ছে ভর কেন্দ্রীভূত থাকে, যেটাকে নিউক্লিয়াস বলছিলাম, ধনাত্মক চার্জযুক্ত। আর ইলেকট্রনগুলো কোথায় থাকবে? ইলেকট্রন থাকবে নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে হচ্ছে ইলেকট্রনগুলো থাকবে। তাহলে এইটা একটা পার্ট, আর বাইরের যে ইলেকট্রন মহল সেটা একটা পার্ট বলা হলো আর কি, যেটা বাইরের দিকে থাকবে। তাহলে বাইরের দিকে ইলেকট্রন মহল আর মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি কি থাকবে, নিউক্লিয়াসে কি কি থাকবে সেটা এখানে দেখানো রয়েছে। এক নম্বর, যে কোনো পরমাণুর প্রায় সম্পূর্ণ ভর তার নিউক্লিয়াসে অবস্থিত। এই যে নিউক্লিয়াস, এটাতে প্রায় তার সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত থাকবে। পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻8 সেন্টিমিটার এবং অপরপক্ষে নিউক্লিয়াসের ব্যাস প্রায় 10⁻13 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? 10⁻30 সেন্টিমিটার মানে কত কম। একের নিচে মানে 1/, একের পিঠে 13টা শূন্য, 3 4 5 6 7 8 9 10 11 12 13, এতটা এত সেন্টিমিটার মানে কত ক্ষুদ্র সেন্টিমিটার। এটা কার? এটা হচ্ছে নিউক্লিয়াসের, মানে এরই ব্যাস, এরই ব্যাস, এই নিউক্লিয়াসের ব্যাস। আর পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻8 সেন্টিমিটার। তাহলে পরমাণু ব্যাস নিশ্চয়ই, মানে পরমাণুর সাইজ নিশ্চয়ই বড়, তার তুলনায় এটা কিন্তু অনেকখানি কম। তাহলে নিউক্লিয়াসের ব্যাস কম মানে স্যার অনেকখানি ক্ষুদ্র, হ্যাঁ তাই না? সুতরাং নিউক্লিয়াসের ব্যাস পরমাণুর ব্যাসের প্রায় 1,00,000 ভাগের 1 ভাগ। তাহলে বুঝতে পেরেছো কতখানি ক্ষুদ্র। তাহলে পরমাণুর প্রকৃতিটা তুমি মনে রাখবে, নিউক্লিয়াসের প্রকৃতি পজিটিভ, এটা যেন মনে থাকে। নেগেটিভ চার্জযুক্ত কণা ইলেকট্রন হচ্ছে বহিঃস্থ থাকে, নিউক্লিয়াসে কিন্তু ইলেকট্রন থাকে না। ইলেকট্রন কোথায় থাকে? বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে। 2 নম্বর, নিউক্লিয়াসটি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা প্রোটন দ্বারা গঠিত। এটা এখান থেকে মানে সিদ্ধান্ত এলো যে এই যে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা এদের কি বলা হবে? প্রোটন বলা হবে, এটা বলা হবে প্রোটন। তাহলে এখানে নিউক্লিয়াসে কি রয়েছে? প্রোটন রয়েছে, প্রোটনের দরুন এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। তাহলে নিউক্লিয়াসটি পজিটিভ তড়িৎগ্রস্ত কণা প্রোটন দ্বারা গঠিত এবং পরমাণুর সমগ্র পজিটিভ আধান নিউক্লিয়াসে অবস্থান করে। তাহলে পজিটিভ আধানযুক্ত কণা শুধুমাত্র প্রোটনই, এবং সেটাই নিউক্লিয়াসে থাকে, প্রোটন কিন্তু বাইরে থাকে না, নিউক্লিয়াসের বাইরে থাকে না। 3, নিস্তড়িত এই প্রোটন, নিস্তড়িত প্রোটন, এই সময় নিউট্রন আবিষ্কার হয়নি। আচ্ছা, নিস্তড়িত এই যে প্রোটন, নিস্তড়িত প্রোটন এবং ধনাত্মক, আচ্ছা নিস্তড়িত প্রোটন এবং ধনাত্মক আধানযুক্ত প্রোটন সমূহের মোট ভর পরমাণুর ভরের সমান, কারণ ইলেকট্রন ভর প্রোটনের তুলনায় নগণ্য। নিস্তড়িত প্রোটন, ধনাত্মক, আচ্ছা নিস্তড়িত প্রোটন এবং ধনাত্মক আধানযুক্ত প্রোটন। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে বলা হলো যে এখানে প্রোটন রয়েছে যেটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। বলছে প্রোটনগুলোই অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভরকে ডিসাইড করে। নিউক্লিয়াসের ভর কত হবে সেটা হচ্ছে প্রোটন কণা দ্বারাই ডিসাইড হবে। বলছে প্রোটনের চার্জ তো এক্ষুনি বলা হলো পজিটিভ চার্জযুক্ত। বলছে কিছু কিছু প্রোটন রয়েছে যেগুলো হচ্ছে নিস্তড়িত, যারা কিন্তু কোনো চার্জ নেই, যাদের কোনো চার্জ নেই। তাহলে নিস্তড়িত প্রোটন একটা হচ্ছে পজিটিভ প্রোটন প্লাস হচ্ছে নিস্তড়িত প্রোটন, নিস্তড়িত প্রোটন, যারা হচ্ছে নিস্তড়িত প্রোটন। তাহলে একটা হচ্ছে পজিটিভ প্রোটন আর একটা হচ্ছে নিস্তড়িত প্রোটন। এই দুটো প্রোটনের যোগফলের, মানে এই দু ধরনের প্রোটনের ভরই হচ্ছে নিউক্লিয়াসের ভরকে ডিসাইড করছে। নিউক্লিয়াসের ভর কত হবে? নিস্তড়িত প্রোটন আর পজিটিভ চার্জযুক্ত প্রোটনের ভর, টোটাল ভর। তুমি বলবে স্যার নিস্তড়িত প্রোটন আবার জিনিসটা কি? অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে রাদারফোর্ডের সময় নিউট্রন আবিষ্কার হয়েছিল না,
এই নিস্তড়িত যে প্রোটন, যেটার চার্জ নেই, প্রোটন বলা হচ্ছে কিন্তু চার্জ নেই, এই নিস্তড়িত প্রোটনকে পরে কি বলা হবে, মুছে যাচ্ছে কেন, নিস্তড়িত প্রোটনকে পরে নিউট্রন বলা হবে। একটু পরে তোমরা শিখে নেবে যে এই নিস্তড়িত প্রোটনকে অ্যাকচুয়ালি কি বলা হবে, নিউট্রন বলা হবে। ঠিক আছে, এখন আপাতত তাকে নিস্তড়িত প্রোটন বলা হচ্ছে। তাহলে প্রোটনই কিন্তু এই নিউক্লিয়াসের সমস্ত ভরকে তৈরি করছে, অর্থাৎ নিউক্লিয়াসের সমস্ত ভর কিন্তু প্রোটনের ভর দ্বারা ডিসাইড করা হয়। তার কারণ তুমি বলবে স্যার আচ্ছা পরমাণু টোটাল ভরটা কার দ্বারা, নিউক্লিয়াসের ভর প্রোটন দ্বারা ডিসাইড হচ্ছে। পরমাণু টোটাল ভর প্রোটন সংখ্যা নাকি ইলেকট্রন বহিস্থ কক্ষে রয়েছে? তোমার বলে রাখি ইলেকট্রনের ভর খুবই নগণ্য। তাহলে যেহেতু ইলেকট্রনের ভর নগণ্য, এদের ভর তো প্রায় শূন্যের কাছাকাছি, তাই নিউক্লিয়াসের মোট ভরই পরমাণুর ভর হিসাবে ডিসাইড করা হবে। ঠিক আছে, এটাই বলা হলো আর কি, যে নিস্তড়িত প্রোটন তখন নিউট্রন যেহেতু আবিষ্কার হয়নি, এবং ধনাত্মক আধানযুক্ত প্রোটন, নিস্তড়িত প্রোটন যেটাকে নিউট্রন বলা হবে, এবং ধনাত্মক আধানযুক্ত প্রোটনের মোট ভর পরমাণুর ভরের সমান। কারণ ইলেকট্রনের ভর প্রোটনের ভরের তুলনায় অনেক নগণ্য, তাহলে ইলেকট্রনের ভরটা যেহেতু খুবই কম প্রোটনের তুলনায়, তাই ইলেকট্রনের ভরকে এখানে নেগলেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু হওয়া উচিত ছিল পরমাণুর মোট ভর সমান প্রোটনের ভর প্লাস হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হওয়া উচিত ছিল। ইলেকট্রনের ভর কম বলে তাকে ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে, তো এরপরে এই যে মডেলটা দেওয়া রয়েছে, যে সমস্ত কিছু ডিসকাশনের পরে আমাদের এই মডেলটা রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেওয়া হলো। পরমাণু মডেলে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলা হলো, রাদারফোর্ডের পরমাণু মডেলে এই জিনিসটা দেওয়া হলো যে মাঝখানে থাকবে কি, পরমাণুর মাঝখানে থাকবে নিউক্লিয়াস যেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, আর বহিস্থ কক্ষে কি থাকবে, ইলেকট্রন থাকবে যেটা এরকম বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করবে। তাহলে সেই সোনার পাতের পরীক্ষার পর থেকে এই এক্সপেরিমেন্ট করে চিন্তা ভাবনা করে এই মডেলটা সায়েন্টিস্ট রাদারফোর্ড দিলেন। ঠিক আছে, যে ইলেকট্রনগুলো বহিস্থ কক্ষে এরকম ঘোরাঘুরি করবে, বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করবে, আর নিউক্লিয়াস মাঝখানে থাকবে, নিউক্লিয়াসের চার্জ পজিটিভ চার্জ হবে। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে মাঝখানে থাকবে, আর তার চতুর্দিকে নিউক্লিয়াসের এই পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসের চতুর্দিকে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো এরকম বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করবে, এবং তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। মানে এমনি এমনি তো তারা ঘোরাঘুরি করবে না, এইটা নেগেটিভ চার্জ ইলেকট্রন আর নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, এই প্লাস আর মাইনাসের মধ্যে এক প্রকার আকর্ষণ বল কাজ করবে, এবং তার দরুনই কিন্তু তারা এইভাবে কিন্তু ঘোরাঘুরি করতে থাকবে। ঠিক আছে, তো এখানে দু ধরনের আকর্ষণ বল কাজ করে, একটা হচ্ছে মাইনাস এবং প্লাসের মধ্যে, মানে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ এবং ইলেকট্রনের নেগেটিভ চার্জ, এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটাকে কি বলা হয়, স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল বলা হয়। তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে যে আকর্ষণ বলকে বলা হয় কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, এবং অ্যাট দ্য সেম টাইম যখন এ পরিক্রমণ করে ইলেকট্রন, তখন এর কেন্দ্র বহির্মুখী একটা বল কাজ করে, যেটাকে বলা হয় অপকেন্দ্র বল। তাহলে একটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটা নেগেটিভ পজিটিভের মধ্যে আকর্ষণ করছে, আর এই ঘূর্ণনকালে তাদের মধ্যে একটা কি, একটা অপকেন্দ্র বল কাজ করে, একটা অপকেন্দ্র বল কাজ করে। এই অপকেন্দ্র বলটা ওটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। তুমি বলবে স্যার আকর্ষণ যদি শুধুমাত্র করে তাহলে এ তো এখানে এসে আটকে যাওয়ার কথা, এ মাইনাস প্লাস তো এখানে আকর্ষণ করছে, তাহলে এখানে চলে আসার কথা। কিন্তু না, এটাও বলা হলো যে অ্যাট দ্য সেম টাইম যখন তুমি একটা পাথরকে একটা ঢিলকে তুমি দড়িতে বেঁধে এরকম করে যখন ঘোরাবে, সে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কোন দিকে যায়, সে এরকম ঘুরতে 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 এরকম ঘোরাচ্ছ, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এই স্পর্শক বরাবর চলে যাবে। এখানে যদি ছাড়ো এই স্পর্শক বরাবর, স্পর্শক তুমি জানো এরকম ছেড়ে দিলে স্পর্শক বরাবর যাবে, তাই না? তাহলে এও কি করে, এর ঘূর্ণনকালে স্পর্শক বরাবর একটা হচ্ছে বহির্মুখী বল কাজ করে, এই বলের একটা উপাংশ হচ্ছে এইটা আর কি। ঠিক আছে, তাহলে এটা আকর্ষণ বল, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের দিকে কাজ করছে, এটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের দিকে কাজ করছে। যেহেতু এই আকর্ষণ বল দুটো সমান, তাই হচ্ছে এই ইলেকট্রনটা চারিদিকে এইভাবে সবসময় ঘোরাফেরি করতে থাকবে। বুঝতে পেরেছো? এটাই এখানে বলা হয়েছে, আমি এক এক করে ডিসকাস করে দিচ্ছি। বলছে পরমাণু নিস্তড়িত হওয়ায় পরমাণু নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জযুক্ত প্রোটন থাকে, ঠিক তত সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ওর চারিদিকে ক্রমবর্ধমান বিভিন্ন ব্যাসের সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে পরিক্রমণ করে। অনেক কথাই বলে দিল। বলছে পরমাণু নিস্তড়িত হওয়ায়, পরমাণু তো নিস্তড়িত, ওভারঅল তো তার চার্জ নেই। তুমি হাইড্রোজেনের একটা পরমাণু ভাবো, কোনো চার্জ আছে, জিরো প্লাস মাইনাস কিছু আছে, নাইট্রোজেনের একটা পরমাণু, অক্সিজেনের একটা প্লাস মাইনাস কিছু আছে, নিস্তড়িত তো, চার্জ নেই। তাহলে অথচ পরমাণুর মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জযুক্ত কণা রয়েছে, তাহলে নিশ্চয়ই যতগুলো পজিটিভ চার্জযুক্ত কণা রয়েছে ততগুলোই নেগেটিভ চার্জযুক্ত কণা রয়েছে। না হলে প্লাস মাইনাস মিলে নিউট্রাল হলো কি করে? নিশ্চয়ই সমান আছে বলে এই 10টা ধরো প্রোটন, 10টা ইলেকট্রন রয়েছে, তাহলে প্রোটনের চার্জ তো ধনাত্মক, এর চার্জ হচ্ছে ঋণাত্মক, তাহলে ওই দুজন মিলে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক মিলেই তাহলে কি তৈরি করছে, টোটাল হচ্ছে নিস্তড়িত কণা তৈরি করছে, মানে নিস্তড়িত পরমাণুকে নিস্তড়িত করে দিচ্ছে। ঠিক আছে,
বোঝা গেল? আচ্ছা, নিউট্রনের আবিষ্কারটা কোথায় গেল? এরপরে রয়েছে। আচ্ছা, এরপরে নিউট্রনের আবিষ্কার রয়েছে। বোঝা গেল? আচ্ছা, তাহলে নিউক্লিয়াসে তাহলে কি রয়েছে? পজিটিভ চার্জযুক্ত প্রোটন যতগুলো থাকবে ঠিক ততগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এবং ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার কক্ষপথে, সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথ। সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথ বলতে এইটা বৃত্তের কেন্দ্র ধরে নাও, এইকে কেন্দ্র করেই কিন্তু সমস্ত ইলেকট্রন ঘুরবে। মানে ধরো ইলেকট্রন ঘুরছে, এইটা ধরো বৃত্তের কেন্দ্র, তাহলে একটা ইলেকট্রন এইভাবে করলেও আর একটা ইলেকট্রন ধরো ঘুরবে, সে কিন্তু সেই এইটাকে কেন্দ্র হিসাবে মেনে নিয়েই কিন্তু সে পরিক্রমণ করবে। আবার যদি ঘুরে, সে এইটাকে কেন্দ্র হিসাবে ধরেই কিন্তু সে পরিক্রমণ করবে। তাহলে একই বৃত্তাকার, মানে একই কেন্দ্রকে ধরেই কিন্তু সে বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করবে। ঠিক আছে, তাহলে চারিদিকে ক্রমবর্ধমান ব্যাসের সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্রভাবে আবর্তন করছে। ঠিক আছে, পরমাণুর এই অংশকে ইলেকট্রন মহল বলা হয়। তাহলে যেখানে হচ্ছে ইলেকট্রনগুলো পরিক্রমণ করছে বৃত্তাকার, মানে নিউক্লিয়াসের, এটাতে যদি নিউক্লিয়াস বলি, নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করছে এটাকে ইলেকট্রন মহল বলা হয়। ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের বৃত্তাকার গতির অপকেন্দ্রিক বল। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন বৃত্তাকার গতির অপকেন্দ্রিক বল, যেটা হচ্ছে বাইরের দিকে কাজ করছে, এটা হচ্ছে অপকেন্দ্রিক বল, বা বাইরের দিকে যেটা কাজ করছে যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়। আর ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলা হয়, সমান হয় বলেই ইলেকট্রন নিউক্লিয়াসে এসে না পড়ে নিউক্লিয়াসের চারিদিকে পরিক্রমণ করে চলছে। যেটা এক্ষুনি বললাম যে ইলেকট্রন, এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ নিউক্লিয়াস, তাহলে এ তো একে আকর্ষণ করে টেনে নিত, কিন্তু না, এই আকর্ষণ যেরকম করে, যেটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলা হচ্ছে, মানে স্থির তড়িৎ আকর্ষণ বল যেটাকে বলা হচ্ছে, যেটা প্লাস মাইনাসের মধ্যে কাজ করছে, মানে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন এবং পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসের মধ্যে কাজ করছে, এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, এটা রয়েছে, বা কুলম্বীয় আকর্ষণ বল বলে। আর অ্যাট দ্য সেম ডে আরেকটা কি বল কাজ করছে, কেন্দ্র বহির্মুখী বল কাজ করছে, যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হচ্ছে, বা অপকেন্দ্র বল কাজ করছে। সেটা এই ইলেকট্রনের, মানে এই নিউক্লিয়াসে যে আকর্ষণ বল তার উল্টো দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে। তাহলে এইটা, এই আকর্ষণ বল, এই যে বাইরের দিকে বল, এটা সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য নিউক্লিয়াস এর উপরে পড়েও যাচ্ছে না, এ আকর্ষণ বলে এ টেনে রাখছে, আর এ বেরিয়ে যেতে দিচ্ছে না, কারণ এ টেনে রাখছে। বুঝতে পেরেছো? এই জন্য তারা কিন্তু নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করছে, কোনটা? ইলেকট্রনগুলো। এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেলের ড্রব্যাক বা হচ্ছে লিমিটেশন, সীমাবদ্ধতা, এটা পরীক্ষার জন্য খুব ভালো করে করে রাখবে, আসে পরীক্ষায়। এই সীমাবদ্ধতা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা হচ্ছে লিমিটেশন। তাহলে লিমিটেশনে ফার্স্ট এক এক করে পয়েন্টগুলো আমরা দেখব। প্রথম লিমিটেশন কি বলছে, যে দেখো ইলেকট্রন, এই যে আধানযুক্ত কণা হওয়ার জন্য ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব তোমরা ক্লাস 11-এ পড়বে। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলছে যে যদি কোনো পজিটিভ চার্জযুক্ত কণার চতুর্দিকে কোনো নেগেটিভ চার্জযুক্ত কণা যদি এরকম পরিক্রমণ হয়, তখন কি হবে, ওই যে নেগেটিভ চার্জযুক্ত কণা, যে অপোজিট চার্জযুক্ত কণা, মানে যে কোনো অপোজিট চার্জযুক্ত কণার চতুর্দিকে যখন পরিক্রমণ করবে, তখন কি হয়, ওই চার্জযুক্ত পার্টিকেল থেকে কি হয়, নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হতে থাকে। আরেকবার বলছি, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলছে যে যখন একটা পজিটিভ চার্জযুক্ত কণা চতুর্দিকে যখন একটা নেগেটিভ চার্জযুক্ত কণা যখন পরিক্রমণ করবে, এখানে পজিটিভ চার্জযুক্ত বলতে কে, নিউক্লিয়াস, নেগেটিভ চার্জযুক্ত কণা বলতে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা যখন পরিক্রমণ করবে, তখন এই যে ইলেকট্রন, এটাও তো চার্জযুক্ত স্পিসিস, এ যখন পরিক্রমণ করবে, পরিক্রমণকালে সেখান থেকে নিরবিচ্ছিন্নভাবে, মানে কন্টিনিউয়াসলি ওখান থেকে শক্তি বিকিরণ হবে। ঠিক আছে, যদি শক্তি বিকিরণ হয় তাহলে কি হবে, এই ইলেকট্রন ধীরে 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 শক্তি কমতে থাকবে। ও বৃত্তাকার কক্ষপথে এরকম পরিক্রমণ করছিল, এখানে মাঝখানে নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রনটা এরকম পরিক্রমণ করছিল এরকমভাবে ইলেকট্রন পরিক্রমণ করছিল, ইলেকট্রন এইভাবে পরিক্রমণ করছিল, করতে করতে এ যেহেতু এনার্জি যেহেতু বেরিয়ে যাচ্ছে, মাইনাস এনার্জি হচ্ছে, মাইনাস এনার্জি বলতে এনার্জি যেহেতু বেরিয়ে যাচ্ছে, তাহলে সে দুর্বল হয়ে যাচ্ছে, ধীরে 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 সে তখন কি এনার্জি হ্রাস করে 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 কি হবে, কমতে কমতে এনার্জি কমতে কমতে একসময় কি হবে, নেগেটিভ চার্জযুক্ত কণাটা পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসের উপরে এসে আছড়ে পড়বে। এইরকমভাবে এ ঘুরতে 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 এনার্জি কমতে কমতে এ কী করবে, এরকম করতে 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 নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে। তাহলে পরমাণু মডেল যেটা দেওয়া হয়েছিল রাদারফোর্ডের মাধ্যমে, এই যে ছবিটা দেওয়া হয়েছিল, এই ছবিটা কিন্তু আর এক্সিস্ট করবে না, এই ছবিটা আর এক্সিস্ট করবে না, এই ছবিটা কিন্তু আর কোনো যুক্তিযুক্ত থাকবে না। অর্থাৎ পরমাণু মডেলে যে মানে পরমাণু মডেলটাকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারছি না। তো এটাই বলা হয়েছে যে
ইলেকট্রন আধানযুক্ত কণা হওয়ায় ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন প্রতি মুহূর্তে শক্তি বিকিরণ করবে। এই যে ইলেকট্রন কি করবে, শক্তি বিকিরণ করবে এবং এর ফলে এর গতিশক্তি ক্রমশ হ্রাস পাবে, গতিশক্তি ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। ক্রমহ্রাসমান গতিশক্তির জন্য ইলেকট্রনের ঘূর্ণন বেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ কমতে কমতে একসময় ইলেকট্রন নিউক্লিয়াসের উপরে পতিত হবে এবং পরমাণুর ইলেকট্রনীয় গঠনের অস্তিত্ব থাকবে না। দেখে বুঝতে পেরেছো তো, এখান থেকে যদি মানে ধীরে ধীরে যদি শক্তি বিকিরণ করতে থাকে, এনার্জি যদি রিলিজ হতে থাকে, এনার্জি কমতে 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 ধীরে 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 এই যে ব্যাসার্ধ নিয়ে ঘুরছিল, এখান থেকে এর ব্যাসার্ধ যেটা ছিল, এই যে ব্যাসার্ধ যেটা ছিল, ব্যাসার্ধ ধীরে ধীরে দেখো দুর্বল হতে হতে ও দেখো ব্যাসার্ধ ধীরে ধীরে কমতে শুরু করলো, ব্যাসার্ধ কমতে কমতে একসময় কি হবে, নিউক্লিয়াসের উপরে এসে পতিত হবে। ফলে কি হবে, পরমাণুর সুস্থিতি মানে মডেলের যে সুস্থিতিটা এখান থেকে ব্যাখ্যা করতে পারা যাচ্ছে না। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলে এটা একটা বড় ড্রব্যাক, একটা বড় লিমিটেশন, এটা কিন্তু ভুল ছিল, তাই না। 2 নম্বর, তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থেকে নিরবিচ্ছিন্নভাবে যখন শক্তি নির্গত হবে, তাহলে এই যে ঋণাত্মক চার্জযুক্ত যখন কণা যখন মানে পরিক্রমণ করছে তখন কি হবে, ওখান থেকে নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হবে। তোমরা ক্লাস 11-এ এটা পড়বে, যখনই নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত হবে তখন ওই যে যেটা শক্তিটা নির্গত হচ্ছে, ওরা একটা বর্ণালী তৈরি করে। বর্ণালী হচ্ছে কিছুই নয়, কালারের একটা ব্যান্ড আর কি, কালারের একটা পটি। মানে এখানে ধরো বেনিয়া সকলার মধ্যে এখানে বেগুনি, তারপরে হচ্ছে এটা তো নীল দেওয়া হয়েছে, এইরকম করে কালারের একটা ব্যান্ড তৈরি হবে, এরকম করে কালার, এটা একটা কালার, হ্যাঁ এইটা একটা কালার, এইরকম করে একটা কালারের পটি তৈরি হয়, এরকম করে কালারের একটা পটি তৈরি হয় আর কি। এইটাকে বলা হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় বর্ণালী বলা হয়। এটাকে কি বলা হবে, বর্ণালী বলা হবে। এটাকে কি বলা হবে, বর্ণালী বলা হবে। তাহলে বলছে যদি নিরবিচ্ছিন্নভাবে যদি শক্তি নির্গত হয়, মানে এই ইলেকট্রনগুলো যখন পরিক্রমণ করবে, যখন সেখান থেকে নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত করবে, তখন ওই শক্তিগুলোকে যখন বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে যখন চালনা করা হবে, তখন কি হয়, কি ধরনের বর্ণালী পাওয়া উচিত, নিরবিচ্ছিন্নভাবে যদি শক্তি নির্গত হয়, তাহলে এই যে কালারগুলো পরপর পরপর নিরবিচ্ছিন্নভাবে, নিরবিচ্ছিন্ন বলতে বিচ্ছিন্ন নয় আর কি, এরকম দেখো এই কালার, তারপরে একটা কালার, তারপরে একটা কালার, এখানে কোনো কালার কিন্তু ছাড়েনি। মানে এইরকম নয় যে একটা গ্রিন কালার হলো, এইরকম নয়, দেখো এইরকম কালার হলো না, যে একটা গ্রিন কালার আছে, এইরকম একটা গ্রিন কালার আছে, ঠিক আছে, এরকম একটা গ্রিন কালার আছে, তারপরে একটু কালো হয়ে গেছে, তারপরে আবার এই কালারটা এসছে, তারপরে আবার একটু কালো হয়ে গেছে, তারপরে এই কালারটা এসছে, এইরকম নয় কিন্তু। এখানে কালো কালার, এখানে এখানে কালো, এগুলোতে কালো, এগুলোতে কালো, এইরকম নয় কিন্তু। তাহলে এই ধরনের যে কালার ব্যান্ড, এই যে বর্ণালী, এই বর্ণালীকে কি বলা হয়, এটাকে বলা হয় রেখা বর্ণালী, রেখা বর্ণালী বলা হয়, এটাকে বলা হয় রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালীও বলা হয়, বা বিচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী বলা হয়, এটাকে বলা হয় বিচ্ছিন্ন বর্ণালী, ঠিক আছে। আর এই যে বর্ণালী, এই বর্ণালীকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবচ্ছিন্ন, এটা হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম বলা হয়, ইংরেজিতে বলা হয় কন্টিনিউয়াস স্পেকট্রাম। এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউ হচ্ছে কালারগুলো পরপর ছাড়ছে না, এটা কালার, তারপরে কালো, আবার কালার, আবার কালো, আবার কালার, এখানে দেখো কালারগুলো পরপর। তাহলে যদি পরপর সবসময় যদি শক্তি নির্গত হতো, ইলেকট্রন ঘূর্ণনকালে যদি সবসময় যদি নির্গত হতো, যেটাকে আমরা নিরবচ্ছিন্নভাবে, বিচ্ছিন্নভাবে শক্তি নয়, নিরবচ্ছিন্নভাবে যদি শক্তি সবসময় যদি কন্টিনিউয়াসলি যদি শক্তি নির্গত হতো, তাহলে তার বর্ণালীটা কেমন হওয়া উচিত ছিল, এই রকম বর্ণালী হওয়া উচিত ছিল, একটা কালার, আবার কালার, 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 কোনো মাঝখানে কোনো গ্যাপ হওয়া উচিত ছিল না। কিন্তু আসলেই দেখা গেছে, এক্সপেরিমেন্ট করে দেখা গেছে, পরমাণুর থেকে যে বর্ণালীটা পাওয়া যায় সেই বর্ণালীটা এইরকম টাইপের হয়, অর্থাৎ এরকম কালার থাকে, আবার ছেড়ে যায়, আবার কালার, আবার ছেড়ে যায়, যেটা হচ্ছে রেখা বর্ণালী। তাহলে হওয়া উচিত ছিল কি, রাদারফোর্ডের তত্ত্ব অনুসারে যদি নির্গত হয় শক্তি নিরবিচ্ছিন্নভাবে, কন্টিনিউয়াসলি যদি শক্তি নির্গত হয়, তাহলে হওয়া উচিত ছিল বর্ণালী এইরকম, নিরবিচ্ছিন্নভাবে শক্তি বের হলে নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত ছিল। কিন্তু পরমাণু আসলেই কিন্তু এরকম রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী তৈরি করে, যেটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা বুঝতে পারছি না। রাদারফোর্ডের পরমাণু মডেলে এটা এক্সপ্লেন করা যাচ্ছে না, হওয়া উচিত ছিল বিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু এখানে তো নিরবিচ্ছিন্নভাবে ইলেকট্রন ঘুরবে। রাদারফোর্ড বললেন যে সবসময় জন্য ঘুরছে, চার্জযুক্ত কণা সবসময় ঘুরছে, তাহলে ইলেকট্রন যদি ঘোরে তাহলে তার থেকেই এনার্জি বেরোবে,
মানে সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত ছিল, কিন্তু আসলেই তো বিচ্ছিন্ন বর্ণালী, এক্সপেরিমেন্ট বলছে যে বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, যেটা কিন্তু রাদারফোর্ডের মাধ্যমে এক্সপ্লেন করতে পারলাম না। তাহলে এটা একটা তার ত্রুটি। তো এই যে মেন যে ত্রুটি, এই দুটো ত্রুটি কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো করে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা স্টার দিয়ে রাখলাম, এই রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি কিন্তু পরীক্ষা আসে। 11-এ তো তোমাদের সবসময় এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে, ভালো করে রাখবে। এখানে জেনে রেখোতে আর দু একটা পয়েন্ট দেওয়া রয়েছে, দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করব, পরের ক্লাসে আবার ফার্দার ডিসকাস করব। বলছে রাদারফোর্ডের পরমাণু মডেলে আরও কিছু ত্রুটি রয়েছে। কি ত্রুটি? পরমাণুর গঠন সম্বন্ধে কিছুটা গুণগত ধারণা দিলেও ইলেকট্রনের কক্ষপথের আকার, ব্যাসার্ধ সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। মানে ইলেকট্রন তো ঘুরছে, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঘুরছে ঠিকই, কিন্তু এই যে কোন ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে, নিউক্লিয়াস থেকে তার দূরত্ব কত, এই জিনিসগুলো সম্বন্ধে কোনো আইডিয়া কিন্তু তিনি দেয়নি। মানে ইলেকট্রন কোন জায়গায় ঘুরছে, ইলেকট্রন মানে যে কক্ষে ঘুরছে তার ব্যাসার্ধ কত, ইলেকট্রনের এনার্জি কত, এই এই জিনিসগুলো সম্বন্ধে কোনো আইডিয়া কিন্তু দিয়ে যাননি। কে? রাদারফোর্ড দিয়ে যাননি। তাহলে পরমাণুর ব্যাসার্ধ সম্বন্ধে, ইলেকট্রন কোন কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথে ধরো এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন পরিক্রমণ করছে, ঠিক আছে, এই কক্ষপথের ব্যাসার্ধ কত, এই যে ইলেকট্রন ঘুরছে এই ইলেকট্রনের এনার্জি কত, শক্তি কত, এই সম্বন্ধে কোনো আইডিয়া কিন্তু রাদারফোর্ড দিয়ে যায়নি। আর একটা জিনিস, যে বিভিন্ন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ এবং গতিশক্তি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। ইলেকট্রন যে ঘুরছে, এই যে কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে সেই কক্ষপথের গতিশক্তি কেমন হবে, সেই কক্ষপথের গতিবেগ কেমন হবে, ইলেকট্রনের গতিবেগ কেমন হবে, সেই কক্ষপথের গতিবেগ, ইলেকট্রনের গতিবেগের কথা বলছি, সেই গতিবেগ সম্বন্ধেও কোনো আইডিয়া দেওয়া হয়নি। তাহলে এগুলো ছিল রাদারফোর্ডের ড্রব্যাক বা ত্রুটি বা লিমিটেশন, ঠিক আছে। পরীক্ষার জন্য ভালো করে রাখবে কিন্তু রাদারফোর্ডের ত্রুটি। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে নিউট্রনের আবিষ্কার সম্বন্ধে ডিসকাস করব। নিউট্রনের আবিষ্কার সম্বন্ধে ডিসকাস করার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এরপরে, মানে এগুলোও সব গুরুত্বপূর্ণ জিনিসই হলো অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে রাদারফোর্ড হয়ে গেল, এরপরে নিউট্রন কিভাবে আবিষ্কার হলো সেটা ডিসকাস করব। তারপরে এই রাদারফোর্ডে যে ত্রুটিগুলো ছিল, এই যে ত্রুটিগুলো যেগুলো আমরা ডিসকাস করলাম, এই ত্রুটিগুলোকে কে এসে রেকটিফাই করবে, মানে ত্রুটিগুলো তো সংশোধন করতে হবে। সায়েন্টিস্ট বোর এলেন, নিলস বোর এসে ওই ত্রুটিগুলো সংশোধন করলেন, যেটা বোরের তত্ত্ব নামে পরিচিত বা বোর রাদারফোর্ড তত্ত্ব নামে পরিচিত। তো ওটাকে আমরা মডিফাই করব, ঠিক আছে। তো আজকে ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করছি। এর পরের ক্লাসে আমরা এই নিউট্রনের আবিষ্কার থেকে আমরা ক্লাসটাকে কন্টিনিউ করব, ঠিক আছে। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে ফিডব্যাক সেকশানে জানিও, বুঝতে পারছো কিনা ঠিকঠাক করে, বা স্পিড কেমন আছে, সব ঠিকঠাক মজা লাগছে কিনা একটু জানিও, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হবে। চলো, টাটা।